আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আচ্ছা, অনেকে প্রেজেন্ট ভাইয়া জানাচ্ছে। ওকে, সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু হইতে ৮:০৬ ৮:০৬ বাজে গেল, আমার সেটআপ করতে হইছে পুরো তো। মাহাদি ভাইয়া নাই, সেইজন্য লেট হইছে, বুঝছো? সেটআপ করতে ভাইয়া টায়ার্ড। হ্যাঁ, আমি টায়ার্ড হয়ে গেছি অনেকটাই। আচ্ছা, আচ্ছা গ্রুপে বলছেন ক্লাস ৭:৩৫ এ কিন্তু শুরু করতে ৮:০০ পার হলে একেবারে আটি বলতেন ভাইয়া। আচ্ছা, গ্রুপে বলছিলাম আমি? আমি বলছি? আচ্ছা। হ্যাঁ, জাকিয়া তাসনিম লিখেছে, "মাহাদি ভাইয়া না থাকায় ক্লাস নিতে প্রবলেম পড়তে হচ্ছে।" হ্যাঁ, আমাদের প্রবলেমে পড়তে হচ্ছে। বিশেষ করে আজকে তো আরো প্রবলেম। আইসা দেখি ক্যামেরায় চার্জ নাই, মাউথে চার্জ নাই। তারপর হচ্ছে সবকিছু ঠিকঠাক করতে হইছে। দেন এই ক্লাসে। ওকে? ওকে। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? কথা কি ক্লিয়ার? সেটা বলো আগে, হ্যাঁ? কথা কি ক্লিয়ার? ওকে। আচ্ছা রাত্রে তো আজকে রাত্রে তোমাদের ক্লাস আছে? আমার পর কোন ক্লাস আছে? ও তাহলে তো ভালো। তাহলে তো আমি ক্লাস কয়টায় শুরু করলাম সেটা ডাজন্ট ম্যাটার, রাইট? ওকে, ফাইন আমরা ক্লাস শুরু করব। আমরা বাক্য প্রকরণের একটা অংশ আগে বাতিল ছিল। মানে পড়ি নাই আরকি। একটা অংশ সেটা হচ্ছে অর্থবোধকভাবে ৭ প্রকার সেটা আমরা পড়েছি। আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, তারপর হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, কয় হ্রস্বইকারে কি এবং কয় দীর্ঘইকারে কি সেটার পার্থক্য এবং অর্থবোধকভাবে বাক্য ৭ প্রকার তা কি ধরনের হতে পারে এবং কিরকম ভাবে হয় সেগুলো আমরা পড়েছি। সরল, যৌগিক এবং জটিল এই ৩ প্রকার বাক্য অর্থাৎ গঠনগত দিক থেকে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আমরা পড়ি নাই। সেগুলো আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে কিরকম ভাবে কি। ওকে? আচ্ছা, আচ্ছা বোর্ড দেখা যায় না? ক্লিয়ার দেখা যায়? জানান, দ্রুত জানান আপনারা বোর্ড কি দেখা যায়? ওকে ফাইন। দেখেন ধরো, বাক্য প্রকরণ এটার কালার চেঞ্জ করি। আচ্ছা সবুজ কালার দিই, হ্যাঁ? আজকে হলুদ কালার দেই। গত ক্লাসে সবুজ কালার দিছি না? ওকে, ফাইন। দেখেন, বাক্য প্রকরণ কোথায় আলোচিত হয় সেটা হচ্ছে আ বাক্যতত্ত্বে বা সিনট্যাক্স এ সেটা তো আমরা আগেই পড়েছি। কিন্তু কথা হচ্ছে আজকে আমরা যে গঠনগত দিক থেকে যেমন গঠন শব্দের অর্থ কি? গঠন শব্দের অর্থ কি আপনারা জানান? গঠন শব্দের অর্থ কি? গঠন শব্দের অর্থ স্ট্রাকচার সেটা তো জানেনই। অনুসারে বাক্যের প্রকারভেদ। প্রকারভেদ মানে হচ্ছে কি? যে বাক্য কয় প্রকার এই জিনিসটা। এখন বাক্যের প্রকারভেদ সম্পর্কে তো আমরা জানছি বাক্য প্রধানত ২ প্রকার। একটা হচ্ছে অর্থবোধকভাবে ভাগ হয়, আরেকটা হচ্ছে গঠনগত দিকভাবে ভাগ হয়। এখন আমরা গঠনগত দিক জানবো। আপনারা ইংরেজিতেও তো এগুলো পড়ছেন। এগুলো যারা ইংরেজিতে ভালো পড়েন তারা আরো ভালো বুঝবেন। সিম্পল, তারপর হচ্ছে কমপ্লেক্স, কম্পাউন্ড পড়ছেন না? আচ্ছা, ওকে। আপনারা পড়ছেন সমস্যা নাই। এখন দেখেন এই যে বাক্য গঠনগত অনুসারে ৩ প্রকার সরল, জটিল, যৌগিক। এই সরল হচ্ছে কি? সরলের ইংরেজি নাম কি? সরলের ইংরেজি নাম হচ্ছে সিম্পল। আর এই জটিলের ইংরেজি নাম কি? জটিলের ইংরেজি নাম হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স। এখন এইগুলো তো আমরা পড়বোই। স্লাইড পড়বো বা হচ্ছে ধরেন এই যৌগিকের হচ্ছে কম্পাউন্ড। ওকে? ওকে,
ওকে ফাইন, আমরা স্লাইড পড়বো। স্লাইড উঠানো হয়েছে না? আশা করি উঠানো হয়েছে। আপনারা যেটা আমি লিখবো সেটা হচ্ছে নোট করবেন মাস্ট, এবং হচ্ছে নতুন কোন শব্দ পাইলে সেটা তো করবেনই, এবং হচ্ছে স্লাইডের মধ্যে যে লেখাগুলো একটু দাগাবো সেগুলো নোট করবেন, এবং হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট আরকি, সব না। অবশ্যই সব না, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো নোট করবেন, এবং যেই কথাটা আমার মুখ দিয়ে ধরেন অনেক কথা বের হয় সেগুলো আমি লিখি না। কিন্তু যেই কথাটা ইম্পর্টেন্ট মনে হয় সেটাও লিখবেন। আচ্ছা, দেখেন হচ্ছে আমরা স্লাইডটা পড়ি। যে বাক্যে একটিমাত্র কর্তা, আমি বলব এই কর্তা একটিমাত্র কর্তা মনে রাখার দরকার নেই। কারণ কর্তা মনে রাখলে আপনারা হচ্ছে এলোমেলো, মানে আপনাদের মাথায় এলোমেলো চিন্তা আসে। কারণ আপনারা অনেক শব্দ দেখেন, অনেক বিশেষ্য দেখেন। একটা বাক্যের মধ্যে কি থাকে? অনেক বিশেষ্য থাকে বা অনেক সর্বনাম থাকতে পারে। এখন সেই বিশেষ্য বা সর্বনাম দেখে আপনারা মনে করেন যে সেগুলোই কর্তা। অর্থাৎ কর্তা আপনারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন না। সেইজন্য হচ্ছে আপনাদের সমস্যা হয়। এখন দেখেন যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে। একটি সমাপিকা ক্রিয়াটা আপনারা মনে রাখবেন অবশ্যই, যেটাকে আমরা আগে বলেছিলাম সমাপিকা ক্রিয়া মানে কি হচ্ছে পিএস, পাওয়ারফুল। অর্থাৎ পাওয়ারফুল সমাপিকা। পাওয়ারফুল মানে কি? যে সমাপিকা বাক্যে কি থাকে? বাক্যে হচ্ছে ক্ষমতা থাকে। বাক্যে পরিপূর্ণ অর্থ দিতে পারে। বাক্যে পরিপূর্ণ অর্থ দেয়। পরিপূর্ণ, তারপর হচ্ছে শক্তিশালী, শক্তিশালী এগুলো পড়ছিলাম না আমরা? তারপর হচ্ছে কি? তারপর হলো আ কাজ ঘটে গেছে। কাজ ঘটে গেছে। এগুলোই কি? সমাপিকা ক্রিয়া। ঘটে কাজ ঘটে গেছে এরকম, বা ঘটবে, নিশ্চয়তা। এগুলো কি? নিশ্চয়তা দেয়। কি দেয়? সমাপিকা ক্রিয়া হচ্ছে নিশ্চয়তা দেয়। তোমাদের মনে আছে? জানাও। মনে আছে? মনে আছে কিনা জানাও। তাড়াতাড়ি কুইক। ওকে। আচ্ছা। ঠিকই আছে না, দেখা যায় না। এই পাশ দিয়ে হচ্ছে দেখা যায়নি। সেজন্য আবার ক্যামেরাটা ঠিক করতে হইছে। যাই হোক, এখন দেখেন আপনারা এইটুকু গেল। এখন আমরা হচ্ছে পুরো লেখাটা একবার পড়ি। লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ো। যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন গরু ঘাস খায়। বাক্যে যদি একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকে এবং তার যদি একাধিক বাক্যকে যুক্ত করে, তার যদি সমাপিকা ক্রিয়া একটি হয় তাহলে বাক্যটি সরল বাক্য হয়। অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া যে বাক্যে থাকে তা একটি বাক্য। একটি সমাপিকা, অর্থাৎ সমাপিকা ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। সমাপিকা, একটি সমাপিকা ক্রিয়া, ক্রিয়া মানে কি ভার্ব, সেটা তো সবাই জানো। একটি সমাপিকা ক্রিয়া সমান একটি বাক্য। এটা মনে রাখবো, একটি সমাপিকা ক্রিয়া সমান একটি বাক্য। এটা মাস্ট। অর্থাৎ সেটা যে কোনো বাক্য হতে পারে। একটা জটিল বাক্যের মধ্যেও অনেকগুলো সরল বাক্য থাকতে পারে। সেটা আমরা পরে পড়বো। কিন্তু কথা হচ্ছে একটি সমাপিকা মানে একটি বাক্য। ওকে? কিন্তু হাজার অসমাপিকা ক্রিয়া সমান ও একটি বাক্য না। অর্থাৎ তুমি যদি ১০০০ অসমাপিকা লেখো, ১০০০ অসমাপিকা ক্রিয়া, তাও নিশ্চয়তা নাই যে সেটা বাক্য হবে। ক্রস। বুঝতে পারছি? সেটা কি? ক্রস। সেটা বাক্য হবে কিনা নাই। এটা হচ্ছে ক্রস। ওকে? এখন দেখো, আমি এই স্লাইডটা নিয়ে একেবারে সাদা একটা পৃষ্ঠায় চলে যাই। দাঁড়াও। ওকে ফাইন। ওকে। পিএস মানে কি পড়ছিলাম আমরা? পাওয়ারফুল। পাওয়ারফুল এটা বারবার আসে কেন? কারণ এই সরল, জটিল এবং যৌগিকের ক্ষেত্রে সবসময় ক্রিয়াটার দরকার হয়। সমাপিকা ক্রিয়া। এখন দেখো, আর ডব্লিউ মানে লিখছিলাম হচ্ছে অসমাপিকা ক্রিয়া। মনে আছে?
ওকে ফাইন, মনে আছে। এখন দেখো আমরা এটা লেখার ক্ষেত্রে এখন আমি একটা বাক্য লিখি এখানে। সাপোজ আমি বাক্যটা লিখলাম হচ্ছে আহ কি লিখতে পারি? ধরো আমি একটা পুরো ৫-৬ সেন্টেন্সের একটা বাক্য লিখি। বাক্যটা এরকম হতে পারে, ফুয়াদ স্কুল থেকে এসে ব্যাগ রেখে হাত ধুয়ে ভাত খেয়ে দৌড় দিয়ে মাঠে গিয়ে ফুটবল ফুটবল লাথি, আচ্ছা এই পাশে লিখি আমি, হ্যাঁ, ফুটবল লাথি দিয়ে, এখন বলো এটা কি বাক্য হয়েছে? আচ্ছা এটা কি বাক্য হয়েছে বলো? আচ্ছা, রোদেলা ইমরোজ মিম বলছে ডাক্তার হয়ে যান। হ্যাঁ আসলেই আমার হাতের লেখার যে অবস্থা ডাক্তারদের থেকে হচ্ছে অসম্ভব। আচ্ছা যাই হোক, খেয়াল করো, ফুয়াদ স্কুল থেকে এসে ব্যাগ রেখে হাত ধুয়ে ভাত খেয়ে দৌড় দিয়ে মাঠে গিয়ে ফুটবল লাথি দিয়ে। দেখো অসমাপিকা কয়টা? দিয়ে অসমাপিকা ক্রিয়া, গিয়ে অসমাপিকা ক্রিয়া, তারপর এখানে দিয়ে অসমাপিকা ক্রিয়া, ধুয়ে অসমাপিকা ক্রিয়া, খেয়ে অসমাপিকা ক্রিয়া, দৌড় দৌড়, হ্যাঁ, তারপর হচ্ছে দোলনা, দড়িটা হচ্ছে এখানে নাউন হিসেবে বসছে। যাই হোক, তারপর দেখো তোমার হচ্ছে এসে অসমাপিকা ক্রিয়া। এখন দেখো এখানে অসমাপিকা ৭-৮টা অসমাপিকা ক্রিয়া রয়েছে, কিন্তু একটাও সমাপিকা ক্রিয়া নাই, সুতরাং এটা কোনো বাক্য না। কিন্তু আমি যদি এই যে লাথি দিয়ে, আমি যদি এই যেখানে যে লাথি দিয়ে আছে, এখানে যে লাথি দিয়ে আছে এরপর যদি আমি যুক্ত করি লাথি দিয়ে পায়, লাথি দিয়ে পাতে ব্যথা পায়, এই যে ব্যথা পায় এখানে, এটা সরি, ব্যথা পায়, এই কিন্তু হয়ে গেল তোমাদের হচ্ছে একটি পুরো বাক্য, অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া, এই যে পায় এইটা দ্বারাই হচ্ছে একটা পুরো বাক্য হয়েছে। সুতরাং এটার পাওয়ারটা দেখছো, সমাপিকা ক্রিয়ার পাওয়ারটা দেখছো? আচ্ছা আচ্ছা, তোমরা এইটুকু উঠানো হয়েছে? এটুকু আমি কিন্তু একবার বইলা দিলাম মুখে, যে রাতের লেখা না বুঝে দেখো একবার বইলা দিছি, এটুকু তো মনে থাকার কথা। এটুকু হয়েছে উঠানো? জানাও। ওকে ফাইন। এখন দেখো আমরা ইংরেজিতে পড়ছি না হচ্ছে গোয়িং, ওকে, গোয়িং, ডুইং, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে স্লিপিং, তারপর হচ্ছে ক্রাইং, এগুলো আমরা ইংরেজিতে পড়ছি না? এগুলো কি? ডুইং, গোয়িং, ডুইং, রিডিং, স্লিপিং, এগুলো কি? অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া মানে কি? অসমাপিকা ক্রিয়া মানে হচ্ছে তোমার নন ফাইনিট। সুতরাং এগুলো হচ্ছে নন ফাইনিটের মধ্যে পড়ছে, এবং এগুলোকে আমরা বলতাম কিন্তু ইংলিশে, কিন্তু একটা জিনিস মনে করে দেখো, যে ইংলিশে তোমরা এগুলোকে বলতে কিন্তু সবসময় হচ্ছে বলতে যে এগুলো হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল হিসেবে বসেছে। সুতরাং নন ফাইন পার্টিসিপল হচ্ছে নন ফাইনিটের অংশ। যাই হোক, ইংলিশ আমাদের কাজ না। এগুলো কেন লিখলাম? গোয়িং অর্থাৎ গিয়ে, ডুইং তারপর করে, তারপর হচ্ছে রিডিং পড়ে, তারপর হচ্ছে স্লিপিং ঘুমিয়ে, তারপর হচ্ছে ক্রাইং কেঁদে। অর্থাৎ আমি যদি লিখি হচ্ছে কেঁদে, স্লিপিং হচ্ছে ঘুমিয়ে, এগুলো সব কি? এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে নন ফাইনিট, যেটা হচ্ছে পার্টিসিপেলের মধ্যে পড়ে তোমাদের ইংলিশে, ওকে। তারপর হচ্ছে ডুইং হচ্ছে করে, অর্থাৎ করে পড়ে, তারপর হচ্ছে ঘুমিয়ে তারপর হচ্ছে কেঁদে, তারপর হচ্ছে গোয়িং অর্থাৎ গিয়ে, ওকে। এগুলো সব কি? এগুলো হচ্ছে অসমাপিকা হচ্ছে বা নন ফাইনিট, বুঝতে পারছো?
বুঝতে পারছো কিনা জানাও, বুঝতে পারছো কিনা জানাও। তাড়াতাড়ি। ওকে ফাইন। দেখো শেষ গেল। আমি বললাম এখন দেখো একটা তোমরা সরল থেকে সরল থেকে সরল থেকে জটিল, সরল থেকে জটিল, জটিল থেকে সরল, তারপর হচ্ছে জটিল থেকে সরি জটিল থেকে যৌগিক, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, এগুলো পড়ে আসছো রাইট? আরেকটা বাদ গেছে? ওকে। যৌগিক থেকে জটিল, এই ৬ টা রূপান্তর পড়ে আসছো। যৌগিক থেকে জটিল, এই ৬ টা রূপান্তর পড়ে আসছো না? হ্যাঁ, ওকে। মাইশা সিদ্দিকী, রিয়াদ হাসান এরা বলছে ঠিক আছে ওকে। তারপর হচ্ছে বিমল রায়। ওকে ফাইন। এগুলো পড়ে আসছো। এখন দেখো একটা জিনিস মনে রাখবা, তুমি যখন একটা সরল বাক্য অর্থাৎ একটা সিম্পল বাক্য যখন করবে, একটা সিম্পল বাক্যকে তুমি যখন একটা কমপ্লেক্স বা হচ্ছে জটিল বানাবে, একটা সিম্পল বাক্যকে আমি বারবার এই যে ইংলিশ ওয়ার্ড গুলো আনতেছি এগুলো বুঝতে সুবিধা হয়, সিম্পল কমপ্লেক্সে বুঝতে সুবিধা হয়, কারণ একটা বাংলা নিজস্ব কোনো গ্রামার নাই বুঝছো, বাংলা গ্রামারটাই পুরোটাই হচ্ছে ইংরেজি আর হচ্ছে আরবি থেকে ধার করা একটা গ্রামার, এটা নিজস্ব কোনো গ্রামার নাই, অর্থাৎ হচ্ছে কি বলে যে বাংলা সাহিত্যটাই হচ্ছে একটা সংকর ভাষার মধ্যে দিয়ে আগত একটা সাহিত্য ভাষা। যাই হোক, এটা এই যে ইংরেজি থেকে ধার করা গ্রামার, সেই জন্য হচ্ছে এই ইংরেজির আদলেই হচ্ছে গঠনগত দিক দিয়ে, এবং ওইটাও বাংলার যে তোমরা অর্থগতভাবে ৭ প্রকার করছো ওইটাও হচ্ছে গঠনগত দিক ভাবে। যেমন আমি অনেকে আমাকে সেদিনকে প্রশ্ন করছিল যে অর্থগতভাবে তো ৫ প্রকার, হ্যাঁ ইংরেজিতে অর্থগতভাবে ৫ প্রকার, কিন্তু বাংলায় হচ্ছে ৭ প্রকার। কেন ৭ প্রকার? কারণ বাংলায় ২টা বেশি যুক্ত করছে, একটা হচ্ছে তোমার হচ্ছে কি, একটা হচ্ছে কার্যকারণাত্মক এবং আরেকটা হচ্ছে কার্যকরণাত্মক, ওইটা লিখে নিও। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সন্দেহদ্যোতক। আর ইংরেজির যে ৫টা তোমরা হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এবং ইন্টারোগেটিভ পড়ছো, ওই ৫টার এই ২টা নতুন যুক্ত হইছে, তো যুক্ত করছে মানে সবকিছু সিমিলার হইলে তো একেবারে ধরা খায়া যায় যে কপি, বুঝো না? সেই জন্য হচ্ছে ইংরেজি থেকে ধার করা একটা গ্রামার, সেই জন্য দেখবা বেশিরভাগই হচ্ছে ইংরেজির সাথে রিলেটেড করে পড়লে বাংলা গ্রামারটা মনে থাকে। এখন দেখো সরল মানে হচ্ছে সিম্পল এবং জটিল মানে হচ্ছে কমপ্লেক্স এবং যৌগিক মানে হচ্ছে কি, এটা হচ্ছে কম্পাউন্ড, সেটা তো আগেই পড়ছি। এখন কথা হচ্ছে এগুলো লিখলাম আমি, এগুলো লিখলাম কেন লিখলাম, যাতে তোমার মাথার মধ্যে আমি আগে ঢুকাচ্ছি, আমি একটা বোঝানোর আগে তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছি। এখন দেখো আমি এগুলো কাটলাম, কাটার পরে আমি লিখলাম হচ্ছে বিলাই, ধরো বিলাই দুধ খায়, বিলাই দুধ খায়, তারপর হচ্ছে গরু ঘাস খায়, গরু ঘাস খায়, পাখি গান গায়, ওকে, পাখি গান গায়, এই যে লিখলাম। আচ্ছা দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে? আচ্ছা, এই তৌসী মেয়েটা আজকেও বলছে আমরা বাঁশ খাই। ওকে ফাইন। তারপর হচ্ছে আরেকটা, আচ্ছা বিলাই, বিলাই কাঁটাও খায়। হ্যাঁ, বিলাই কাঁটাও খায়। তারপর হচ্ছে ওকে। কিটিকে কিন্তু রাইখা গেছে। মাহাদি ভাই আর হচ্ছে নসীন আপু কিন্তু কিটিকে রাইখা গেছে। জানো সেটা? ওকে ফাইন। আচ্ছা গরু কুটাও খায়। হ্যাঁ, কুটাও খায়। ফাইন। কমল রায় বলছে জি ভাইয়া দেখা যায়।
ওকে। দেখো একটা জিনিস খেয়াল করো এখানে। এই যে গায়, খায় আর হচ্ছে আবার খায় এগুলো কি? এগুলো সব হচ্ছে সমাপিকা ক্রিয়া বা হচ্ছে ফাইনিট ভার্ব। এখন ফাইনিট ভার্ব এর মতো ওই একটা প্রকার পড়ছো না প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ওইটাই এটা। যাই হোক ওই ব্যাপারে আলোচনা বাদ। এখন দেখো আমরা এখানে গান লিখছি, ঘাস লিখছি এবং দুধ লিখছি। এগুলো কি? এগুলো সব হচ্ছে বিশেষ্য। এগুলো সব কি? বিশেষ্য। এগুলো সব হচ্ছে বিশেষ্য। বিলাই, গরু, পাখি এইগুলো সবও কি? বিশেষ্য। এইগুলো সবকিছুই হচ্ছে বিশেষ্য। বিশেষ্য। এগুলো সব কি? বিশেষ্য। এখানে শেষ হইছে ওখান থেকে শুরু করব। ঠিক আছে? সমস্যা নাই। আচ্ছা, দ্যা ম্যাজেস্টিক কুরআন আমার কমেন্ট পড়েন না বলছেন। হ্যাঁ, তোমার কমেন্ট তো পড়তেছি এই যে। আচ্ছা যাই হোক আর ২-১ মিনিট সময় নেব। তারপর হচ্ছে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতেছি। লিঙ্ক শেয়ার করতেছে মাহাদি ভাই। বুঝতে পারছো? আজকে পুরা হচ্ছে আমি অপারেটর হয়ে গেছি। কম্পিউটার অপারেটর হয়ে গেছি। কম্পিউটার অপারেটর এবং হচ্ছে ক্যামেরা অপারেটর ২ টাই ঠিক করা লাগছে। আচ্ছা, আমিনা আক্তার তাসফিয়া বলছে, "আসসালামু আলাইকুম।" ওকে ফাইন। তৌসি এসে গেছি। রাহামণি হচ্ছে, "আসসালামু আলাইকুম ভাইয়া।" ওকে ফাইন। তারপর হচ্ছে শম্ভুনাথ প্রেজেন্ট ভাইয়া ওকে। যে পড়নি এই যে ভাইয়া। জান্নাতুন ফেরদৌস তনিও প্রেজেন্ট ওকে ফাইন। আচ্ছা সবাই জানাচ্ছ প্রেজেন্ট। ওকে আমিও প্রেজেন্ট আবার। ডাবল টাইম। বুঝতে পারছো? আচ্ছা। এবার বন্ধ হইলে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আগে আমরা হচ্ছে আমরা এগুলোতে আসবো। একটা জিনিস মাথায় রাখ এগুলোতে আসবো আমরা কিন্তু ১ম এ স্লাইডটা পড়ে আসি। ১ম এ স্লাইড গুলো কারণ ক্যামেরা আবার অফ হয়ে যাইতে পারে। সেজন্য ওইগুলো পড়া স্লাইড গুলো পড়ে শেষ করে দেওয়া হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। যাই হোক এইগুলো আমি বুঝাচ্ছি যে সরল মানি শিশু বা সহজ কেন, জটিল মানি কিশোর কেন এবং পেঁচানো বা কনফ্লিক্ট কেন এবং যৌগিক মানি হচ্ছে সমান কেন। ওকে? আচ্ছা দেখো, একটু লক্ষ্য করো। আচ্ছা এগুলো তো উঠানো হইছে এই পাশেরটা না? এই পাশেরটা উঠানো হইছে?
কি করা লাগছে আমার? আচ্ছা, প্রথম হচ্ছে সরি দাঁড়াও। ক্যামেরা চার্জ, ক্যামেরা চার্জ, দেন হচ্ছে মাউথ যেটাতে আমরা কথা বলি বা বলতে পারো যে স্পিকার যেটা সেটা চার্জ দেওয়া লাগছে। ওকে? তারপর হচ্ছে আসার তারপর হচ্ছে তোমাদের ক্যামেরা হচ্ছে আচ্ছা ক্যামেরা কি ব্লার দেখা যায়? বোর্ড কি ব্লার দেখা যায় না স্পষ্ট দেখা যায় সেটা জানাও তো? আচ্ছা না ক্লিয়ার আছে। ওকে ফাইন। আচ্ছা দেখো। ওকে। এই পাশে আমরা লিখছি হচ্ছে সরল মানে শিশু বা সহজ, জটিল মানে কিশোর বা পেঁচানো বা কনফ্লিক্ট এবং বা প্রশ্ন, যৌগিক মানে হচ্ছে সমান। আচ্ছা সরল মানে শিশু বা সহজ কেন? আমি একটু কথা বলি। যেমন আমরা আগে লিখছি হচ্ছে ধরো আমি লিখলাম এটা আমার হাতে যেটা আছে এটা একটা কলম। আচ্ছা এই বাক্যের সমাপিকা ক্রিয়া কি বলো? এই বাক্যের সমাপিকা ক্রিয়া কি বলো? কলমটা আমি এখানে লিখি। আমার এটা একটা কলম। এখানে সমাপিকা ক্রিয়া কোনটা বলো? এখানে সমাপিকা ক্রিয়া কি? এটা একটা কলম। এখানে সমাপিকা ক্রিয়া কোথায়? আচ্ছা, একজনে বলছে কলম। আচ্ছা এখানে সমাপিকা ক্রিয়া কলম? কেন এখানে সমাপিকা ক্রিয়া কে আর হচ্ছে কেন সেটা বলো? এখানে সমাপিকা ক্রিয়া কে এবং কেন বলো? আচ্ছা একজনে বলছে হয়, হ্যাঁ। এখানে হচ্ছে হয়, এটা হয়। এই যে এখানে হবে এটা হয় একটা কলম বা হয় বা হচ্ছে তোমার ইস উজ্জ আছে, ঠিক আছে? ইট ইস এ পেন। ইট ইস এ ইট ইস এ ইট ইস এ পেন। এই যে ইসটা এখানে উজ্জ আছে এবং এটা একটা কলম। আমরা বলছি এটা একটা কলম বাংলায়, কিন্তু এখানে হচ্ছে ইংরেজির যে ইসটা আছে এখানে এটা হয় সেটা উজ্জ আছে। ইংরেজিতে যেটা হয়টা উজ্জ থাকে না, কিন্তু বাংলায় সেই হয়টা উজ্জ থাকে। ওকে, উজ্জ মানে কি? উজ্জ মানে হচ্ছে হিডেন। উজ্জ মানে কি? উজ্জ মানে হচ্ছে হিডেন। আচ্ছা, উজ্জ মানে হচ্ছে হিডেন বা হচ্ছে লুকায়িত যেটাকে বলা হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, স সরল মানে শিশু, সহজ আর জটিল মানে হচ্ছে কিশোর বা পেঁচানো বা কনফ্লিক্ট আর যৌগিক মানে সমান। এটা মনে রাখো। এখন আমরা নেক্সট এ চলে যাচ্ছি। সে পরীক্ষায় ফেল করছে। সে পরীক্ষায় ফেল করছে। আচ্ছা এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে করছে। সমাপিকা ক্রিয়া হচ্ছে কি? করছে। আর পরীক্ষায় আচ্ছা দেখতে পাচ্ছ? হ্যাঁ, রিয়াদ বলছে বেঙ্গলি হিডেন বোঝে। বেঙ্গলি হিডেন বোঝে কিন্তু উজ্জ বোঝে না। হ্যাঁ, উজ্জ মানে হচ্ছে আচ্ছা যাই হোক। সে পরীক্ষা ফেল করছে। করছেটা এখানে কি? সমাপিকা। এখন তুমি একটা খেয়াল করো। এখন এই বাক্যটা কিন্তু একটি সমাপিকা ক্রিয়া আছে। একটি সমাপিকা ক্রিয়া আছে। সমাপিকা ক্রিয়া কয়টা? সমাপিকা ক্রিয়া একটি। কিন্তু এই বাক্যে কর্তা হচ্ছে সে। কর্তা কে? কর্তা হচ্ছে সে। এখন আমরা পড়ে আসছি সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি হচ্ছে কর্তা থাকবে। এখন দেখো আমরা কি করি? ধরো এই পরীক্ষা একটা নাউন। পরীক্ষা একটা কি? নাউন বা আমরা বলি বিশেষ্য। আমরা বলি বিশেষ্য। আর এখানে তোমার ফেল, ফেল কি? এখানে ফেলটা কি বলো? সে পরীক্ষায় ফেল করছে। ফেল কি? ফেলও এখানে নাউন বা বিশেষ্য। এটা ইংরেজি যদি ফেল হইতো তখন এটা ভার্ব হইতো। তো ইংরেজি বাক্যে যখন ফেল বসবে তখন সেটা ভার্ব। এখন বাংলা এখানে বসছে এখানে ভার্ব নাউন হিসেবে বা বিশেষ্য একটা নাউন পদ হিসেবে বসছে যেটা বাংলা বাক্যে একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে বা বাংলা ভাষায় একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে কি? ফেল। এখন এই ফেল ও নাউন বা বিশেষ্য, পরীক্ষা এটাও বিশেষ্য আর কর্তা সে এটা হচ্ছে সর্বনাম। এখন কথা হচ্ছে এই যে সর্বনাম বললাম
এখন কথা হচ্ছে তোমরা যখন এই যে বিশেষ্য তারপর সর্বনাম এগুলো দেখো তখন তোমরা মনে করো যে সবকটাই কর্তা। আসলে না। সেইজন্য আমি বলেছি যখন তোমরা সবসময় লক্ষ্য করবে হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া বা ক্রিয়ার দিক। ক্রিয়ার দিক লক্ষ্য করলে হচ্ছে এত কনফ্লিক্ট তোমাদের মাঝে কাজ করবে না। তোমরা সহজেই বুঝতে পারবা যে কোনটা সরল বাক্য আর কোনটা জটিল বাক্য বা আর কোনটা হচ্ছে যৌগিক বাক্য। এখন তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে কয়টি? সমাপিকা ক্রিয়া রয়েছে হচ্ছে একটি। সুতরাং এটা হচ্ছে একটা কি বাক্য? এটা একটা সরল বাক্য। বুঝাইতে পারছি? বুঝতে পারছো? আচ্ছা আমার কথা শোনা যায় না? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা যায়? ওকে, এই লাইনটার বিশ্লেষণ বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ডের বিশ্লেষণ বুঝতে পারছো? সে পরীক্ষায় ফেল করছে এটা বুঝতে পারছো? ওকে ফাইন, বুঝতে পারছো। এখন দেখো সে পরীক্ষায় ফেল করছে কেন? কারণ কারণ পড়াশোনা করে কারণ পড়াশোনা করে নাই। কারণ পড়াশোনা করে নাই। এখন এটা কি বাক্য হইছে বলো? এখানে একটা কমা দিয়ে বললাম বা কমা ছাড়াই বললাম কারণ সে পড়াশোনা করেনি। এটা এখন এই যে পুরোটা মিলে এখন কি বাক্য হইছে বলো? কারণ পড়াশোনা করে নাই বলো? বিকজ সে নেগেটিভ খাইছে সব। না নেগেটিভ খাইলে ফেল করে। কিন্তু কথা হচ্ছে আরো কারণ আছে। পড়াশোনা করেনি এই কারণেও ফেল করে। আচ্ছা এটা কি বাক্য? যৌগিক বলতেছে, রিয়াদ বলতেছে যৌগিক। তাড়াতাড়ি বলো দেখি কে পারে? বলো এটা কি বাক্য? আচ্ছা ফেল কি সকর্মক? হ্যাঁ, ফেল সকর্মক। আচ্ছা ঠিক আছে। তারপর বলো তাড়াতাড়ি বলো। ফেল সকর্মক ক্রিয়া না। ফেল হচ্ছে ওখানে সকর্মক হচ্ছে কি বলে? মানে এখানে ওই আমি বলেছি সে পরীক্ষায় ফেল করেছে। এই করেছেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। কি করেছে? ফেল করেছে। এখন শুধু ফেল সকর্মক ক্রিয়া না। ফেল হচ্ছে এখানে বিশেষ্য। কিন্তু যদি বলে ফেল করছে এটা হচ্ছে সকর্মক সমাপিকা ক্রিয়া। সুতরাং ফেলকে তুমি সকর্মক ক্রিয়া বলতে পারবে না। সেটা ইংরেজি বাক্যে বলতে পারবা। কিন্তু হচ্ছে বাংলায় এই ফেল হচ্ছে এখানে নাউন বা বিশেষ্য হিসেবে বসেছে। ওকে? এটা কি যৌগিক বাক্য? অনেকে আবার উফ! সালমা খাতুন আবার বলছে যে কমপ্লেক্স। ইংলিশ না বলে বাংলা বলেন আপনি। আপনি বলেন জটিল বাক্য। আচ্ছা, তাড়াতাড়ি এটা কি বাক্য বলেন? আচ্ছা, তৌসিও বলেছে যৌগিক বাক্য। আচ্ছা। এটা একটা জটিল বাক্য। এটা কি বাক্য? এটা একটা জটিল বাক্য বা কমপ্লেক্স। এটা জটিল বা কমপ্লেক্স। কেন কমপ্লেক্স আমি বলি। আমি আগেই বলেছি কমপ্লেক্স মানে কিশোর, কিশোরকাল। আর সহজ বা সরল মানে হচ্ছে শিশুকাল বা হচ্ছে সহজ মানে সহজ। আর যৌগিক মানে কি? যৌগিক মানে সমান। এই যে সে পরীক্ষায় ফেল করেছে কারণ পড়াশোনা করে নাই। এই শর্ত। এখানে শর্ত আছে কেন? কারণটা রয়েছে এখানে। বিকজ এই বিকজটা রয়েছে। এটা একটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। এটা একটা কি বাক্য? কমপ্লেক্স বাক্য। এটা একটা কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য। এই যে কারণ যে ইটা রয়েছে এটার জন্য এটা জটিল। এটার জন্য এটা জটিল। এখানে এখানে তোমার হচ্ছে যৌগিকের ও এবং অর নাই। এখানে যৌগিকের কি নাই? এখানে যৌগিক এইগুলো থাকে মনে রাখবা। স্বরে ও এবং আর এইগুলো থাকে। ওকে? সুতরাং এখানে কি আছে? কারণ আছে বা শর্ত আছে বা কমপ্লেক্স যেটাকে আমরা বলি কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। এই যেটা হচ্ছে দ্বন্দ্ব বুঝাইছে। কেন? তার জীবনের একটা দ্বন্দ্ব। সে পরীক্ষায় ফেল করেছে কারণ সে পড়াশোনা করে নাই। তার জীবনের দ্বন্দ্ব বুঝাইছে। সুতরাং অনেক কিছু দিয়ে আমরা বুঝতে পারি। আবার এই শুধু কারণ শব্দটা দ্বারাও বুঝতে পারি যে এটা একটা যৌগিক বাক্য। বুঝতে পারছো? জটিল বাক্য সরি। এটা একটা জটিল বাক্য। বুঝতে পারছো? তাড়াতাড়ি জানাও। কুইক আগাতে হবে আমাদের। এমনিতেই ক্লাস অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখন আপনারা। ওকে।
তিনি তিনি এলেন তিনি এলেন দেখলেন জয় করলেন। কমা দিয়ে লিখলাম জয় করলেন। তিনি এলেন দেখলেন জয় করলেন। তিনি এলেন। আচ্ছা, জয় কি দেখা যায়? না, জয় দেখা যায় না। দাঁড়াও। তিনি এলেন দেখলেন জয় করলেন। আচ্ছা, দেখা যাচ্ছে? ওকে। এটা কি বাক্য বলো? আর কেন সেটা বুঝাই দিতে হবে। যে এটা কি বাক্য এবং কেন সেটা বুঝাই দাও তাড়াতাড়ি। কুইক। আচ্ছা, রাফি ইসলাম বলতেছে জটিল বাক্য, সোহা বলতেছে জটিল বাক্য। আচ্ছা, আরো অনেকেই বলতেছে জটিল বাক্য। তাড়াতাড়ি। আচ্ছা, রিয়াদ হোসেন বলছে ভাইয়া বাক্যে যদি, হ্যাঁ, বাক্যে যদি ধরো যে আমি আগের বাক্যে লিখলাম সে পরীক্ষায় ফেল করেছে কারণ সে পড়াশোনা করেনি। কারণ যদি নাও থাকতো তারপরে তুমি সেটাকে জটিল বলতে পারতা। কিন্তু যারা বাংলা মানে ব্যাকরণ নিয়ে আলোচনা করেছেন বা করেছেন, যখন তোমার পরীক্ষক যখন দেবে তখন সেখানে একটা না একটা তোমাকে এরকম হচ্ছে কি বলে? একটা না একটা তোমাকে হচ্ছে দিয়েই দিবে, ক্লু দিয়েই দিবে। কারণ দেখ, যদি দেখ, তারপর হচ্ছে তাহলে দেখ, এগুলো দিয়েই তুমি বুঝতে পারবে যে সেটা একটা জটিল বাক্য। কিন্তু শুধু বাক্যের অর্থ জেনেও তুমি বুঝতে পারবা সেটা একটা জটিল বাক্য। যেমন সে পরীক্ষায় ফেল করেছে কেন? কারণ সে পড়াশোনা করে নাই। তার জীবনে দ্বন্দ্ব। তারপর হচ্ছে কেন ফেল করেছে? সে পড়াশোনা করেনি, একটা শর্ত। তারপর সে পরীক্ষায় ফেল করেছে। এটা কোন কালে ফেল করে? এটা হচ্ছে কিশোর কালে। পরীক্ষায় বেশিরভাগই যে মানে মানুষ বোঝা শুরু করে কখন? কিশোর কালে। সুতরাং এটা সহজ সরল বাক্য না, আবার যৌগিক বাক্যও না। কিন্তু যৌগিক বাক্য আর সরল বাক্য আর জটিল বাক্য এগুলো বোঝার সময় আমরা কি করি? আমরা রুল পড়ি। কি রুল পড়ি? ধরো হচ্ছে যে সরল বাক্যে হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া, একটি কর্তা থাকে। জটিল বাক্যে থাকে হচ্ছে তোমার যে একের অধিক সমাপিকা ক্রিয়া থাকে এবং হচ্ছে যদি, তারপর তাহলে, তারপর সেহেতু, যেহেতু এগুলো থাকে। তাহলে জটিল বাক্য এগুলো আমরা মুখস্থ করি। তারপর যৌগিক বাক্যে হচ্ছে একের অধিক সরল বাক্য মিলে একটি যৌগিক বাক্য তৈরি হয়, বা একের অধিক জটিল বাক্য মিলে একটি যৌগিক বাক্য তৈরি হয়, এবং সাথে হচ্ছে সংযোজক সংযোজক থাকে। এগুলো আমরা কি করি? মুখস্থ করি রুল। কিন্তু আসলে এগুলো দিয়ে শুধু উদাহরণ দিয়ে যে বোঝা যায় সেটা আমি তোমাদের ট্রাই করছি। কারণ তোমরা ওখানে ওই রুল মুখস্থ করে তোমরা অ্যাডমিশন পরীক্ষায় তারপর লিখবা, এটা হয় না। এটা তোমরা করতে পারতা। ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন টাইমে তোমরা হচ্ছে রুল মুখস্থ করে তোমরা রূপান্তর করতে পারতা। কিন্তু তোমাদের পরীক্ষায় ১৫ থেকে ২০ সেকেন্ড ভাবার বা ৩০ সেকেন্ড ভাবার টাইম পাইবা। তুমি শুধু যেটা জটিল বাক্য নাকি সরল বাক্য, তোমাকে নিচে অপশন দেওয়া থাকবে ৩ টা, আর সাথে আরেকটা অপশন দেওয়া থাকবে ক ও খ এরকম। সুতরাং তুমি টাইম পাবা খুবই শর্ট, ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে তোমার এটা ফুল আপ মানে ফুলফিল করতে হবে, বা ৪৫ সেকেন্ডের মধ্যে যেটা আমরা বলি। সুতরাং তোমাকে ভাবতে হবে, সুতরাং সেন্টেন্সটা দেখি, তুমি কোনো রুল দেখে ভাববা না। শুধু সেন্টেন্সটা দেখে সেন্টেন্সের মধ্যে কি আছে তা দেখে ভাববা যে এটা কি ধরনের বাক্য। বুঝাইতে পারছি? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস তনিমা বলছে জি ভাই। আচ্ছা, দেখো এখানে তিনি এলেন বেশিরভাগই হচ্ছে যৌগিক লিখছে, অনেকে সরল লিখছে, জটিল লিখছে। অনেকের মধ্যে কনফিউজ আছে। দেখুন, তিনি এলেন, দেখলেন, জয় করলেন। আমি বলতে পারি তিনি এলেন। এটা কয়ভাবে যৌগিক? এটা একটা যৌগিক বাক্য। মনে রাখো এটা একটা যৌগিক। এটা একটা যৌগিক বাক্য। আমি বুঝাই দিচ্ছি। কয়ভাবে বলতে পারি দেখো। যৌগিক বাক্য কয়ভাবে হয়? তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন। ওকে? আমরা ভার্ব পড়ছি না? ভার্ব কি পড়ছি? ওই যে এটা হয় একটা কলম। ওই হয়টা কেন দেখাইছি তোমাদের? কারণটাই হচ্ছে এই যে হয় যে উজ্জ রইছে, উজ্জ বা হিডেন রইছে, এখানে প্রত্যেকটার আগে এই দেখলেন এর আগে এই তিনিটা উজ্জ রইছে। অর্থাৎ এখানে উজ্জ রইছে কি? সর্বনাম। এখানে একটা সর্বনাম আছে যে হিডেন, সর্বনাম যে হিডেন বা উজ্জ রয়েছে। তারপর হচ্ছে এখানেও একটা সর্বনাম রয়েছে, হিডেন, সর্বনাম, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রোনাউন হিডেন রয়েছে। যখন তোমরা কম্পাউন্ড সেন্টেন্স করবা তখন দেখবা যে অনেক থাকে না, যেমন আই ইট রাইস এন্ড কেক। আমি খাই, কি খাই? আমি ভাত খাই এবং কেক খাই। আবার অনেকে দেখবা হচ্ছে যেমন আই স্লিপ, আই গো, আই রান, বারবার একই প্রোনাউন আসলে তখন হচ্ছে
ওই আইটা বারবার ব্যবহার করে না। যেমন বারবার একই নাউন আসলে যেমন এক নাউনের পরিবর্তে আমরা পরবর্তীতে প্রোনাউন ব্যবহার করি, ঠিক সেরকমই একই প্রোনাউন বারবার আসলে ওই প্রোনাউনটা আমরা ব্যবহার করি না, সেটা বেশিরভাগই যৌগিকের ক্ষেত্রে হয়। সুতরাং তিনি এলেন, এই দেখলেনের আগে তিনি রয়েছেন। কিভাবে রয়েছেন? হিডেন অবস্থায় রয়েছেন। এই জয় করলেনের আগে তিনি রয়েছেন। কিভাবে রয়েছেন? হিডেন অবস্থায় বা উজ্জ্বল অবস্থায় রয়েছেন। এই যে তিনি এলেন, তিনি দেখলেন, তিনি জয় করলেন, এটা একটা যৌগিক বাক্য। আমরা কিভাবে বুঝতে পারি? একের অধিক সরল বাক্য। তিনি এলেন, এটাকে যদি আমরা দাঁড়িয়ে দিয়ে শেষ করে দিই, এটা সমান একটা সরল বাক্য। এটা সমান একটা সরল বাক্য। তারপর তিনি দেখলেন, এটাও কি একটা সরল বাক্য, এটাও কি একটা সরল বাক্য। তারপর তিনি জয় করলেন, এটাও কি একটা সরল বাক্য। সুতরাং একের অধিক অর্থাৎ তিনটা সরল বাক্য মিলে একটা জটিল বাক্য তৈরি হয়েছে। এইটা আমরা বুঝতে পারলাম শুধু এই যে একটা কুলু দেখে, যে আমরা একটি ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া ও একটি কর্তা, এটা দেখে যেমন আমরা সরল বাক্য বুঝি, ঠিক একইভাবে তিনটি সমাপিকা ক্রিয়া ও তিনটি কর্তা দেখে আমরা বুঝলাম এটা একটা যৌগিক বাক্য। আবার আরেকটা কুলু তোমরা পরীক্ষায় পাওয়া যাবে, যেমন আমি এখানে লিখছি তিনি এলেন, দেখলেন, জয় করলেন, কমা দিয়া লিখছি কিন্তু তিনি জয় করলেন, কিন্তু পরীক্ষায় তোমরা পাবা এখানে কমা পাবা না, এখানে পাবা এবং। এবং এবংটা দেখে তোমরা এমনিতেই বুঝতে পারবা এটা যৌগিক বাক্য। এবং ও আর থাকলে হচ্ছে যৌগিক বাক্য হয়। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? তাড়াতাড়ি, কুইক। একটি যৌগিক বাক্য চেনার কত ধরনের ক্লু আছে, অর্থাৎ আমরা শুধু রুল মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি একটা বাক্য বিশ্লেষণ করেই বলে দিতে পারবেন সেটা কোন ধরনের বাক্য। শুধু শুধু এত গাদা রুল মুখস্থ, আগে মনে রাখবেন পৃথিবীতে আগে হচ্ছে বাক্য বা ভাষা তৈরি হয়েছে। ওকে, পৃথিবীতে আগে তৈরি হয়েছে কি ভাষা, তারপরে রুল। অর্থাৎ এই যে পৃথিবীতে আমরা বসবাস করি না, প্রথম তো মানুষ জঙ্গলে বসবাস করতো বা ধরেন কোন প্রযুক্তি ছিল না, কিন্তু ধীরে ধীরে মানুষ বসবাস করতে করতে জনগণ যখন বেড়েছে, তখন ধীরে ধীরে নিয়ম, আইন, ল তৈরি হয়েছে। সুতরাং যখন এই যে ভাষা তৈরি হয়েছে, ভাষার যখন বৈচিত্র্য সৃষ্টি হওয়া শুরু করছে, বা একটি ভাষার পর আরেকটি ভাষা তৈরি হয়েছে, তারপর গ্রামার তৈরি হয়েছে। কিন্তু আগে ভাষাটা আসছে, আগে কিটা আসছে? ভাষা। সুতরাং এই যে আপনারা শুধু বাক্য দেখেও বলে দিতে পারবেন কোনটি সরল, কোনটি যৌগিক, কোনটি জটিল। ওকে, একটা কারণ দেখেন, এই মাত্র আপনাদের আমি এখন পড়াইতেছি, একজনে নক দিছে যে ভাইয়া, মানে এই টপিক অনুযায়ী, এই টপিক না, একজনে নক দিছে ভাইয়া এটা বুঝি নাই। মানে আমি ক্লাস করাইতেছি বাংলা টপিক, এই টপার্স গাইডলাইনের স্টুডেন্টেই আমাকে নক দিছে ভাইয়া বুঝি নাই। মানে অন্য টপিক নিয়ে আসছে বাংলা, সেটা দিয়ে নক। আমি এখন ক্লাস করাইতেছি না, আমি কোথায় আছি, এখন কিভাবে উত্তর দেব বলেন? সুতরাং সেও এখন ক্লাস করতেছে না, হয়তো প্রথমবার যখন ক্লাসটা কাইটা গেছে তখন বের হয়ে গেছে, এখন আবার প্রশ্ন করতেছে ভাই এটার উত্তর দেন। সেটা আবার অন্য টপিক, এই বাক্য প্রকরণের না। এখন বলেন এটাকে কি ধরনের বলেন? এটাকে আপনারা কি ধরনের জেস্চার বলেন? তা আগে জানান। সেই জন্যই আমি ভাবছি আপনাদের জন্য, আচ্ছা এটা উঠানো হইছে না? এটা উঠানো হইছে কিনা বলেন? এটা উঠানো হইছে, তাড়াতাড়ি, কুইক। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, দেখেন এখন। সেই জন্য আপনাদের জন্য আমি গ্রুপ খুলবো হচ্ছে শিতাব, আরাফ, ফয়সাল, ভাইয়া, সলভিং, প্রবলেম সলভিং গ্রুপ। ওকে, প্রবলেম সলভিং গ্রুপ। ওই গ্রুপে আপনারা প্রশ্ন করেন, হয়তো আপনারা একটা প্রশ্ন সকালে করলেন,
ওই আমি যখন সকালে ফ্রি না, কিন্তু আমি যখন রাত্রে ঢুকলাম তখন দেখলাম যে অনেকের ৩-৪ জনের প্রশ্ন পড়ে রয়েছে, তখন উত্তর দিলাম। কিন্তু আপনাদের যেই মেইন গ্রুপগুলো রয়েছে ওখানে মানে হযবরল হয়ে যায়। আপনারা প্রশ্ন করেন এক স্যারের কাছে, সেটা আবার রাত্রে অনেক রাত্রে ধরেন ওইটা উপরে উঠে যায়, তো তখন আর আমার দেখা হয় না যে এটা কার কাছে কোন প্রশ্নটা করছেন, কোন টিচারের কাছে। সুতরাং এই গ্রুপটা খোলা হবে, WhatsApp গ্রুপ খোলা হবে সিরাপাড়া ফয়সাল ভাইয়া প্রবলেম সলভিং গ্রুপ। আর হচ্ছে আমার নাম্বার হচ্ছে ধরেন 0198305123। আমার মেইন নাম্বারে কেউ ফোন দিবেন না দয়া করে। যদি না একেবারে আর্জেন্ট হয় বা একেবারে গুরুত্বপূর্ণ হয়, এই নাম্বারে কেউ ফোন দিবেন না। কিন্তু এই নাম্বার দিয়ে হচ্ছে WhatsApp খোলা। ঠিক আছে? WhatsApp এ প্রশ্ন করতে পারেন। কিন্তু মেইন নাম্বার বা কনট্যাক্ট নাম্বারে ফোন দিবেন না দয়া করে। ওকে? আচ্ছা। শুধু WhatsApp এ নক দিবেন। কিন্তু এটা দিয়ে আবার যে মেইন ইসে দিবেন, এই নাম্বার দিয়েই WhatsApp খোলা। শুধু WhatsApp এ দিলেই হবে, কিন্তু এটাতে মেইন ইসে দিয়েন না। কি বলে? উম কনট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে না, এই WhatsApp এ ফোন দিলেই হবে। ওকে ফাইন। আচ্ছা দেখেন এখন আপনারা। একটা জিনিস মনে রাখবেন, আমি জটিলকে কিন্তু বলেছি কি? জটিলকে মনেছি হচ্ছে কিশোর। জটিলকে বলেছিলাম কিশোর, মনে আছে? কিশোর মানে কি? কিশোর মানেই আমরা কি বুঝি? কিশোর মানে কি বুঝি? যে ১৬ থেকে ধরেন একটা ২২ বছরের ছেলে। ওকে? বা ১৪ থেকে ২০ বছরের এরকম টাইপের বুঝি না? ধরেন ১৪ থেকে ২০ এরকম বুঝি তো কিশোর। এখন এই কিশোরদের মনে কি থাকে? নানান কনফ্লিক্ট থাকে, দ্বন্দ্ব থাকে। প্রেম করে, ছ্যাঁকা খায়। তারপর হচ্ছে আবার প্রেম করে, কি প্রেম করলো না করলো কিছুই বোঝে না। অনার্সের ছেলের সাথে প্রেম করে হচ্ছে কি বলে 6 এর মেয়ে অনার্সের ছেলেকে নক দেয়। বুঝছো? কি হয় 6 এর আমাদের ইসেই রয়েছে। মানে আমি অনেককে দেখছি। মানে ভার্সিটির না, কিন্তু অনেককে দেখছি হচ্ছে অনার্স এর ছেলেকে নক দেয় হচ্ছে 6-7 এর মেয়েরা। যাই হোক ওইটা বাদ। কিন্তু কিশোর-কিশোরী কনফ্লিক্ট কেন? জটিলটাই হচ্ছে কনফ্লিক্ট। মানে যেখানে হচ্ছে দ্বন্দ্ব থাকবে। যেখানে কি থাকবে? দ্বন্দ্ব থাকবে। বুঝাইতে পারছি? যেখানে শর্ত থাকবে। যেখানে হচ্ছে আবার অনেক দিকে আপনারা অনেক কিছু দেখে চিনতে পারবেন। যেমন হচ্ছে আপনারা যদি দিয়ে চিনতে পারবেন। তারপরে হচ্ছে সেহেতু, যেহেতু এই ধরনের যত রয়েছে ওইগুলো আমরা পড়বো। এগুলো আমাদের স্লাইডে রয়েছে যে কি দেখে আমরা চিনতে পারবো। কিন্তু এই কথাগুলো হচ্ছে আপনাদের লিখে দেওয়ার কারণ, এই এই বোর্ডে লিখে দেওয়ার কারণটাই হচ্ছে যাতে আপনাদের মাথায় গেঁথে যায়। এগুলোই হচ্ছে মেইন। আর ধরেন আপনার বইতেও তো বিভিন্ন ধরনের নিয়ম-কানুন পেয়ে যাবেন। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাড়াতাড়ি জানান। একজনের রিয়াদ বলছে যে জটিল আর যৌগিকের মধ্যে ঝামেলা বাধে। কে বলছে? রিয়াদ বলছে। আচ্ছা দেখেন, জটিল আর যৌগিকের মধ্যে কোনো ঝামেলা নাই। আপনি একটা বাক্য বলেন। সাপোজ আচ্ছা, যে কেউ যার যেই উদাহরণ একটা বাক্য বলেন তো। যে এই বাক্যটা এরকম। একটা বাক্য বলেন, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা বাক্য বলেন আপনারা। যার যেই বাক্য পছন্দ। একটা বাক্য বানিয়ে আমাকে বলেন যে ভাই এটা কিভাবে বুঝবেন যে এটা যৌগিক, সরল না জটিল? এই তৌসিফ প্রশ্ন আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। আচ্ছা এটা তো খুবই সহজ। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। এটা একটা সরল বাক্য। বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। আচ্ছা তারপর? আরেকজন কমেন্ট করছে, ওর কমেন্ট দেখা যায় না। অর্ধেক দেখার পর ট্রেন আসলো নাকি? তারপর ট্রেন আসলো। ১০ মিনিট অতিক্রান্ত হলো, তারপর ট্রেন আসলো। ওকে, এটা যৌগিক বাক্য। শিতাব ভাইয়া আমার প্রিয় শিক্ষক। আচ্ছা রিয়াদ, আচ্ছা তোমার হয়ে গেছে চান্স। রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেকোনো ইউনিভার্সিটিতে রিয়াদের চান্স হয়ে গেছে। বুঝছো? ও বলছে শিতাব ভাই আমার প্রিয় শিক্ষক। রিয়াদের চান্স কনফার্ম। যদি পরীক্ষায় খারাপ করে আসে তারপর আমি ফোন দিব, চান্স হয়ে যাবে ডিরেক্ট। আচ্ছা যাই হোক, মজা করলাম।
আচ্ছা, তাড়াতাড়ি করো, কমেন্ট করো। আর ২-১ টা করো। আচ্ছা, আচ্ছা ইফাত করছে যে যদি টপার্স গাইডলাইন এ ভর্তি হও তবে শিতাব ভাইয়ের ক্লাস করতে পারবা। হ্যাঁ, এটা জটিল ভাবে বোঝাই যায়। শর্ত রয়েছে। যদি টপার্স গাইডলাইন এ ভর্তি হও তবে ক্লাস করতে পারবা। আবার যদি এবং তবে এই ২ টা দেখেও বোঝা যায় এটা একটা জটিল বাক্য। আবার কনফ্লিক্ট রয়েছে। বাক্যের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এটা দেখেও বোঝা যায় এটা যৌগিক বাক্য। আবার বাক্যের মধ্যে একটা মানে একটু মানে কি বলে যে একটু এলোমেলো গোছালো একটু শব্দ রয়েছে। সেগুলো দেখে বোঝা যায় যৌগিক বাক্য। আচ্ছা, যৌগিক বাক্য ক্লিয়ার? এবং সরল বাক্য আগে গেল সেটাও কি ক্লিয়ার হইছো তোমরা? তাড়াতাড়ি জানাও। আরেকজনে আসছে ক্লাস কখন শুরু? আরে ক্লাস তো শুরু হয়ে গেছে আর ১৫-২০ মিনিট আগে। আমরা ক্লাস করব এবং বাদরামি করব। হ্যাঁ, আমরা ক্লাস করব, বাদরামি করব। ২ টাই হচ্ছে এটা হচ্ছে যৌগিক বাক্য। আমরা বাদরামি করব আলাদা একটা বাক্য হয়। আবার আমরা ক্লাস করব এটাও আলাদা একটা বাক্য হয়। অর্থাৎ ২ টা সরল বাক্য যুক্ত হয়ে যৌগিক বাক্য। এখন খেয়াল করো। আমি লিখলাম যদি প্রেম করো, যদি প্রেম করো তবে ভালো মেয়ে পাবে। ওকে? যদি প্রেম করো তবে ভালো মেয়ে পাবে। কিন্তু, কিন্তু তুমি অসুখী, অসুখী হবে। এটা কোন ধরনের বাক্য? তাড়াতাড়ি জানাও। ওকে, এটা কোন ধরনের বাক্য? এই পুরোটা মিলে এটা কোন ধরনের বাক্য? বলো তাড়াতাড়ি কুইক। তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি কুইক। যদি প্রেম করো তবে ভালো মেয়ে পাবে কিন্তু তুমি অসুখী হবে। আবার সুখীও হতে পারে। অসুখী দেখে আবার কেউ প্রেম করে যারা বিয়ে করছো তারা আবার হইও না। সুখীও হতে পারে। এটা নির্ভর করে। আচ্ছা বলো তাড়াতাড়ি বলো এটা কোন ধরনের বাক্য? তাড়াতাড়ি জানাও। কমেন্ট দেখতে পারছি না বুঝছো? তোমাদের কমেন্ট আসছে না। মোবাইল কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন মোবাইলেও চার্জ শেষ হয়ে যাবে মনে হচ্ছে। ধরো। আচ্ছা, একজনের প্রশ্ন করছে হচ্ছে যে সব সমস্যা কেন আমাদের ক্লাসের মাঝেই আসে? এটা কোন বাক্য? আচ্ছা, সব সমস্যা
কেন আমাদের ক্লাসের মাঝেই আসে। এটা একটা সরল বাক্য কিন্তু প্রশ্নমূলক। ওকে? সব সমস্যা সব সমস্যা কেন আমাদের ক্লাসের মাঝেই হয়। এটা একটা সরল বাক্য কিন্তু এটা একটা প্রশ্নবোধক বাক্য হচ্ছে অর্থ অনুযায়ী এবং সরল বাক্যটা হচ্ছে তোমাদের হচ্ছে কি অনুযায়ী? গঠনগত অনুযায়ী। আচ্ছা, তোমাদের কষ্ট হচ্ছে নাকি? তোমাদের হচ্ছে রেডি-টেডি করে হচ্ছে ক্লাস করতে এখন কষ্ট হচ্ছে তো। রাইট? এই যে ওয়েট কইরা ৭ঃ১৫ ক্লাস গেল হচ্ছে ৮ঃ০০ ৮ঃ০০ ক্লাসের পর ০.৫ ঘন্টা করানোর পর আবার বন্ধ হইলো। তারপর হচ্ছে আবার ০.৫ ঘন্টা পর শুরু হইলো, কষ্ট হচ্ছে না? আর আমি যে এতক্ষণ স্লাইড সাজায়া ঠাজায়া স্লাইড-টাইড তৈরি করে তারপর হচ্ছে কম্পিউটার দিয়ে ক্লাস-টাস স্টার্ট করে তারপর আবার কম্পিউটার চার্জ শেষ হয়ে যায়, মাউথের চার্জ শেষ হয়ে যায়, সেগুলো আবার চার্জ-টার্জ দিয়ে আবার কম্পিউটার স্টার্ট করে আবার ক্লাস শুরু করে যখন তোমাদের সামনে আসলাম তখন আবার এই যে হাইসা কথা বলতে হচ্ছে, এটা কেমন বলো? তাড়াতাড়ি বলো, এটা কোন ধরনের বাক্য বলতে পারছো? আচ্ছা রাহামণি, আমি তো উত্তর দিলাম যে সব সমস্যা কেন আমাদের ক্লাসের মাঝে হয়, এটা একটা সরল বাক্য কিন্তু গঠনগত দিক দিয়ে সরল বাক্য হলো ইসের দিক দিয়ে অর্থাৎ হচ্ছে প্রশ্নবোধক বাক্য হচ্ছে তোমার অর্থগত দিক দিয়ে। ওকে? ওকে। এখন দেখো এটা এটা বেশিরভাগ বলছে হচ্ছে জটিল বাক্য না, এটা একটা যৌগিক বাক্য। এটা একটা যৌগিক বাক্য। যৌগিক বাক্য কিন্তু হচ্ছে শর্তমূলক যৌগিক বাক্য। এটা কি মূলক যৌগিক বাক্য? শর্তমূলক যৌগিক বাক্য। যদি অপশনে থাকে এটা কি ধরনের বাক্য দিবা? যৌগিক বাক্য। যদি অপশনে থাকে শর্তমূলক যৌগিক বাক্য নাকি শুধু যৌগিক বাক্য তখন দিবে হচ্ছে শর্তমূলক যৌগিক বাক্য। এখন দেখো এটা কিভাবে শর্তমূলক যৌগিক বাক্য। যদি প্রেম করো তবে ভালো মেয়ে পাবে। এই যদি এখানে দাঁড়ি দিয়ে অর্থাৎ বাক্যটা যদি এখানে শেষ হয়ে যায় তো তখন এটা হচ্ছে একটা জটিল বাক্য। এটা একটা জটিল বাক্য। এটা হচ্ছে একটা জটিল বাক্য। কিন্তু বাক্যটা শেষ হয়েছে হচ্ছে তোমার এই সেন্টেন্সটা সহ অর্থাৎ এই বাক্যটা সহ। এটা একটা সরল বাক্য। যদি এই কিন্তু বাদে তুমি এটা দেখো, এটা একটা সরল বাক্য অর্থাৎ একটি সরল বাক্য এবং একটি জটিল বাক্য মিলে হয়ে গেল একটা যৌগিক বাক্য। এই পুরোটা মিলে হলেও কি? পুরোটা মিলে হলে হচ্ছে যৌগিক। বুঝতে পারছো? পুরোটা মিলে হলেও যৌগিক। এখন দেখো এখানে সমাপিকা ক্রিয়া রয়েছে ৩টা। যদি প্রেম করো, করো একটা সমাপিকা ক্রিয়া। আর অনেকে বলতে পারে যে তাহলে করে কি? করে সমাপিকা ক্রিয়া না। করে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি কাজটি করে খেলতে যাব। আমি কাজটি করে হচ্ছে কি করব? আমি কাজটি করে হচ্ছে গোসল করতে যাব। আমি কাজটি করে পড়াশোনা করে তারপর হচ্ছে খাবার খাবো। এই ধরনের এগুলো হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। এই করে, আ রেগে, তারপর হচ্ছে গিয়ে এগুলো তো আগেই বললাম। এই তবে ভালো মেয়ে পাবে। এই পর্যন্ত হচ্ছে জটিল বাক্য। কিন্তু এরপর যেই সরল বাক্যটা যুক্ত হয়েছে, সরল প্লাস হচ্ছে জটিল, এটা মিলে হয়ে গেল যৌগিক। সুতরাং এটা মাথায় রাখবা। এটাই মাথায় রাখবা যে সরল প্লাস সরল, জটিল প্লাস জটিল, জটিল প্লাস জটিল, তারপর জটিল প্লাস সরল বা সরল প্লাস জটিল, জটিল প্লাস সরল বা সরল প্লাস জটিল বা তোমার হচ্ছে এই যে এই ধরনের যত বাক্য আছে বা জটিল প্লাস সরল প্লাস জটিল বা হচ্ছে সরল প্লাস সরল প্লাস জটিল। এই সবগুলো অর্থাৎ এই যে এইগুলো মিলিত হয়ে, কারণ একটা সরল বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া আছে, আরেকটা সরল বাক্যের মধ্যে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। সুতরাং একের অধিক সমাপিকা ক্রিয়া হয়ে গেল। একটা জটিল বাক্যের মধ্যে অলরেডি ২ টা সমাপিকা ক্রিয়া রয়েছে। সুতরাং আরেকটা জটিল বাক্যের মধ্যে আরো ২ টা সমাপিকা ক্রিয়া আসলো। ৪ টা সমাপিকা ক্রিয়া। তার মানে কি? একের অধিক। একটা জটিল বাক্যের মধ্যে ২ টি সমাপিকা ক্রিয়া অলরেডি রয়েছে। আরেকটা সরল বাক্যের মধ্যে একটি আসলো। ৩ টি সমাপিকা ক্রিয়া মানে কি? একের অধিক। একটা সরল বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে। আরেকটা জটিল বাক্যের মধ্যে ২ টি সমাপিকা ক্রিয়া আসলো। তার মানে কি? একের অধিক। একটা জটিল বাক্যের মধ্যে ২ টি সমাপিকা ক্রিয়া রয়েছে। আবার ২ এর অধিকও থাকতে পারে। কিন্তু আমি মানে
উদাহরণ দেওয়ার জন্য বলছি যে সর্বনিম্ন তো দুইটা থাকবে একটা জটিল বাক্যের মধ্যে, তারপর হচ্ছে একটি সরল বাক্যের মধ্যে একটি সর্বনিম্ন থাকবে বা সর্বোচ্চ থাকলেও একটি থাকতে হবে, আর জটিল বাক্যের মধ্যে সর্বনিম্ন দুইটা, আর হচ্ছে সরল বাক্যের মধ্যে সর্বনিম্ন বা সর্বোচ্চ দুইটাই হচ্ছে একটা, আর হচ্ছে সরল বাক্যের মধ্যে একটা, সুতরাং এক এক, আর হচ্ছে জটিল দুই সর্বনিম্ন। সুতরাং এখানেও কিন্তু চারটা হবে, এখানেও কিন্তু তোমরা হিসাব করলে কমপক্ষে পাঁচটা পাবা সমাপিকা। সুতরাং একের অধিক যে সমাপিকা ক্রিয়া মিলে যৌগিক বাক্য হয়, এবং তার সাথে ও থাকতে পারে, এবং থাকতে পারে, আর থাকতে পারে, তারপর হচ্ছে কিন্তু থাকতে পারে, এইগুলো এই যে এই জিনিসগুলো থাকবে, কিন্তু থাকতে পারে, এইগুলো যদি থাকে, অর্থাৎ এই প্লাসের জায়গায় যদি এইগুলো থাকে, প্লাসের জায়গায় যদি এইগুলো থাকে, অর্থাৎ এই যে যতগুলো প্লাস দেখতে পাচ্ছ তোমরা, যতগুলো প্লাস তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে প্লাস গুলো, এই যে প্লাস গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাসের জায়গায় যদি এই যে এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকে, আর যদি এই পাশে সরল থাক, জটিল থাক, জটিল থাক, সরল থাক, জটিল থাক, সরল থাক, যাই থাকুক না কেন, তা হবে যৌগিক বাক্য। আবার যদি এইগুলো না থাকে, তারপরও তোমরা অনেক সময় শুধু কমাও থাকতে পারে, শুধু কমাও থাকতে পারে, সেগুলো দেখো তোমরা বুঝবা হচ্ছে যৌগিক বাক্য। কিভাবে বুঝবা? যৌগিক মানে আমি পড়াইছি না যে যৌগিক মানে কি? যৌগিক মানে হচ্ছে সমান। সমান কি? দুই সাইডে হচ্ছে সমান, অর্থাৎ দুই জনের সমান অধিকার, অর্থাৎ যৌগিক বাক্যে কর্তাও থাকে কিন্তু একের অধিক, অর্থাৎ কর্তা উচ্চ থাকতে পারে কিন্তু কর্তা একের অধিক থাকবে। এই যে কর্তার উভয় পাশে কিন্তু সমতা থাকবে, অর্থাৎ এই পাশেও কিন্তু মানে সমাপিকা ক্রিয়া থাকবে, ওই পাশেও সমাপিকা ক্রিয়া থাকবে, অর্থাৎ কর্তা প্লাস সমাপিকা ক্রিয়া, কর্তা প্লাস সমাপিকা, আবার হচ্ছে আবার এই যে তারপর ধরো এখানে কমাও থাকতে পারে, এবং থাকতে পারে, অরও থাকতে পারে, তারপর এই পাশে আবার হচ্ছে কর্তা প্লাস সমাপিকা। এখন কথা হচ্ছে অসমাপিকা থাকতে পারবে না? অবশ্যই থাকতে পারবে। অসমাপিকা তো আমি বললাম 1000টাও থাকতে পারে। দ্যাট ডাজন্ট ম্যাটার। যা অনলি থিং ইউ উইল থিংক অ্যাবাউট ইট, যে একটি সমাপিকা ক্রিয়া থাকলে একটা সরল বাক্য, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া সেটাই হচ্ছে সরল বাক্য, যে বাক্যে একের অধিক সমাপিকা ক্রিয়া সেটা সরল হতে পারে, জটিল হতে পারে, কিন্তু জটিল বোঝার কৌশল কি? শর্ত থাকবে, জটিল বোঝার কৌশল কি? সেটা একটু কনফ্লিক্ট ধরনের হবে, সেটা একটু পেঁচানো হবে। আর যৌগিক বোঝার কি? যৌগিক বোঝা হচ্ছে সমতা, মানে দুই পাশে হচ্ছে সমান থাকবে, এবং আরো কিছু উদাহরণ যেমন হচ্ছে ও এবং আর, কিন্তু এগুলোর দ্বারাও যৌগিক বুঝতে পারবে। আবার জটিল কিভাবে বুঝতে পারবে? জটিলও বুঝতে পারবে যদি, তাহলে, সেহেতু, যেহেতু, এবং হচ্ছে করলে, যাব, শর্তমূলক যত কিছু আছে, অর্থাৎ ওই যে এগুলো ওই যে আছে না, ধরো তোমার হচ্ছে যত সর্বনাম আছে, মানে আমি বলবো এটাকে সর্বনাম বললে, ধরো ইংরেজি হচ্ছে তোমরা হচ্ছে এটাকে বলতে পারো যে একটা হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করে নিবা, যে এইগুলো থাকলে হচ্ছে জটিল বাক্য, এগুলো থাকলে তোমার হচ্ছে যৌগিক বাক্য। ওই যৌগিক বাক্যর ইগুলো খুবই কম, দুই একটা, বেশি না, খুবই কম, ৫-৬টা মুখস্থ করলে হয়, আর জটিল বাক্য একটু বেশি আছে। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমার ভাগ্যে আজকে দুঃখ আছে। ওই যে একটা গান আছে না? অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় উক্তি। আরেকটা আছে হচ্ছে যে, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? সুখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। আচ্ছা, যাই হোক। এখন দেখো, এগুলো কি বুঝছো? আমি এইটা নিয়ে যে কথাগুলো বলছিলাম সেগুলো কি মনে আছে? বা সেগুলো কি শুনতে পাইছিলা তোমরা, সেটা জানাও।
আচ্ছা, এই যে এইটার উপর যে আমি এই যে বগর বগর করলাম তোমাদের কমেন্টের দিকে না তাকাইয়া, সেইগুলো কি তোমরা শুনতে পাইছিলা সেটা জানাও। আচ্ছা যাই হোক, গেল। ওকে। ওকে, এখন আমরা স্লাইডে চলে যাই, হ্যাঁ? দেখো এই যে এই লেখাগুলোই লেখা, যেমন এই একই লেখা, যেমন খেয়াল করো। এগুলো এটা তো গেছিল স্লাইড আগেই। আচ্ছা, এটা কি স্পষ্ট দেখা যাচ্ছে সে ভালো ফলাফল করবে? ওকে, দেখা যাচ্ছে। ওকে দেখো, জটিল বা মিশ্র বাক্য, যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বা বাক্যাংশ থাকে, ওই একই কথা। 100 সরল বাক্য মিলেও একটা জটিল বাক্য হতে পারে, 100 সরল বাক্য মিলেও একটা জটিল বাক্য হতে পারে, আবার 100 সরল বাক্য মিলে একটা যৌগিক বাক্য হতে পারে, আবার 100 জটিল বাক্য মিলেও একটা যৌগিক বাক্য হতে পারে। মানে কি, 100 ধরো 100 সরল বাক্য, 100 সরল বাক্য, শুধুমাত্র কিছু ওয়ার্ড শর্তমূলক কিছু থাকবে, শর্তমূলক, শর্তমূলক বা হচ্ছে কনফ্লিক্ট ধরনের বা হচ্ছে অন্য যে কোনো ধরনের কিছু থাকবে। তার সাথে কি থাকবে? তার সাথে হচ্ছে সেইগুলোই তোমার হয়ে যাবে হচ্ছে জটিল। আবার 100 সরল বাক্য, 100 সরল বাক্য শুধু তোমার ই থাকবে, ও থাকতে পারে তার মাঝখানে, এবং থাকতে পারে, এবং আর থাকতে পারে। এইগুলো থাকলেই, এবং কিন্তু থাকতে পারে, এগুলো থাকলেই তোমার সেগুলো হয়ে যাবে যৌগিক বাক্য। আবার এই যে জটিল লিখলাম না, এরকম আবার 100 জটিল মিলে, 100 জটিল মিলেও একটা যৌগিক হতে পারে, 100 জটিল মিলেও একটা যৌগিক বাক্য হতে পারে। কিভাবে হতে পারে? শুধুমাত্র এই ও এবং আর একবার থাকলেই হবে। বুঝতে পারছি? আচ্ছা, একজনে লিখছে সহজ টপিকটা কঠিন লাগতেছে। সহজ টপিকটা হচ্ছে কঠিন লাগতেছে কারণ আমি হচ্ছে একেবারে ভাইঙ্গা ভাইঙ্গা পড়াইতেছি। মানে ধরো তোমরা পড়ো কি? তোমরা হচ্ছে ১ম রুল পড়ো। রুল পড়ার পরে রুল দিয়ে হচ্ছে যাচাই করো যে এটা কোন ধরনের সেন্টেন্স। কিন্তু আমি তোমাদের হচ্ছে বুঝাচ্ছি যে ১ম এ একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা ভাঙছি। সেই সেন্টেন্সটাকে আমরা শব্দ দিয়ে ভাঙছি। শব্দ দিয়ে ভাঙার পরে বা শব্দর দিকে খেয়াল করে আমরা বোঝার চেষ্টা করতেছি যে সেটা গঠনগতভাবে কোন সেন্টেন্স পড়ে। বুঝাতে পারছি? আচ্ছা, তোমরা বুঝতে পারছো? আমি যেভাবে পড়াচ্ছি এগুলো কি বুঝতে পারছো? আচ্ছা দেখো, যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। প্রধান বাক্যাংশ অর্থ প্রকাশে স্বাধীন, এই যে বললাম স্বাধীন বা সরল, কিন্তু অপ্রধান বাক্যাংশ অর্থ প্রকাশের ক্ষেত্রে প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল। অর্থাৎ যদি তুমি বলো যদি যদি কারেন্ট চলে যায়, যদি কারেন্ট চলে যায় ক্লাস বন্ধ হয়ে যাবে, যদি কারেন্ট চলে যায় ক্লাস বন্ধ হয়ে যাবে, ক্লাস বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, যাবে। এই যে যে এখানে অপ্রধান বাক্যাংশ কোনটা, এখানে অপ্রধান বাক্যাংশ কোনটা, এই যে যদি কারেন্ট চলে যায়, অর্থাৎ ক্লাস বন্ধ হয়ে যাবে, ক্লাস বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে প্রধান। কিন্তু যদি কারেন্ট বন্ধ হয়ে যায় একটা আকাঙ্ক্ষা থাকে, অপ্রধান বোঝারও কৌশল হচ্ছে আকাঙ্ক্ষা, এখানেও আকাঙ্ক্ষা মিসিং। ওকে, এখানেও আকাঙ্ক্ষা থাকে। সুতরাং এই যে অসমাপিকা দিয়েও আকাঙ্ক্ষা থাকে, তারপর হচ্ছে অপ্রধান খণ্ডবাক্যেও বেশিরভাগ হচ্ছে আকাঙ্ক্ষা থাকে। তারপর হচ্ছে এই যে আরেকটা বলছিলাম না যে একজন প্রশ্ন করেছিল না যে অসমাপিকা কি আকাঙ্ক্ষার মতো, প্রায় আকাঙ্ক্ষার মতো। আবার এই যে অপ্রধান বাক্যাংশ এগুলো হচ্ছে প্রায় আকাঙ্ক্ষার মতো। বুঝতে পারছি? ওকে, কাশফিয়া জামান লিখছে ক্লাস বন্ধের কথা আর বললেন না, আচ্ছা বলবো না, ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন না, যে পড়াশোনা করে আশ্রিত খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য সেই ভালো ফল করে। এটা প্রধান খণ্ডবাক্য আর এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, যেটা বললাম যে এই যে যেটা রয়েছে,
তারপর সে যে পরীক্ষায় ফেল করবে, এই যে রয়েছে তার মুখ দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর এগুলো হচ্ছে আশ্রিত, এবং এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে কি অপ্রধান। তারপরে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই। একাধিক বাক্য নিয়ে জটিল বা যৌগিক বাক্য তৈরি হলে জটিল বা যৌগিক বাক্যের অন্তর্গত প্রতিটি বাক্যকে খণ্ডবাক্য বলে। এই যে 1000 বাক্য, 1000 অসমাপিকা ক্রিয়া, আমি কি বললাম যে 1000 অসমাপিকা ক্রিয়া, 1000 অসমাপিকা ক্রিয়া, তারপর যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা একটা সরল বাক্য, সেটা একটা কি বাক্য? সরল বাক্য। এই যে 1000 অসমাপিকা দিয়ে তো কতগুলো বাক্য গেল, সেই বাক্যগুলো প্রত্যেকটাই বলা হচ্ছে কি বলে, সেই বাক্যগুলো প্রত্যেকটাই হচ্ছে খণ্ডবাক্য, কিন্তু সেগুলো হচ্ছে আশ্রিত, আর এগুলো কি, এগুলো হচ্ছে প্রধান খণ্ডবাক্য। কিন্তু কথা হচ্ছে এখানেও সমাপিকা থাকতে পারে, নিয়ম ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু তার সাথে থাকবে যদি থাকবে, তারপরে থাকবে হচ্ছে যেহেতু থাকবে, সেহেতু থাকবে, এগুলো থাকলেই বুঝবা যে সেগুলো হচ্ছে আশ্রিত। আরেকটা কথা, এইগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে জটিলের ক্ষেত্রে, দুই একটা ব্যতিক্রম হয়, যেমন যদি দিয়েও অনেক সময় তোমার হচ্ছে কি হয়, সরল বাক্য হয়, যেমন আমি যদি আকাশে উঠতে পারতাম, এটা হয় না, যদি আকাশে উঠতে পারতাম, যদি আকাশে, আমি এটা মুছে দেই পুরা। এখন দেখো যদি থাকলেই তোমরা বলছো হচ্ছে জটিল বাক্য। আমি যদি লিখি যদি আকাশে উঠতে পারতাম, এটা একটা আশ্চর্যবোধক দিলাম, আকাশে উঠতে পারতাম। ওকে, যদি আকাশে উঠতে পারতাম, এই যে আশ্চর্যবোধক একটা বাক্য, বা হচ্ছে আমরা বলি আশ্চর্যজনক, যেটাই হোক, এই যে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কিভাবে এক্সক্লামেটরি? অর্থগত, মানে হচ্ছে তোমার মিনিং এর দিক দিয়ে একটা হচ্ছে এক্সক্লামেটরি, কিন্তু এটা এটা কিন্তু গঠনগত বা স্ট্রাকচারাল দিক দিয়ে হচ্ছে এটা একটা সরল বাক্য বা সিম্পল। কিন্তু কথা হচ্ছে যদি এখানেও কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে, যদি তুমি অন্য মাইন্ডে নাও, যদি আকাশে উঠতে পারতাম তাহলে মানুষকে আকাশ থেকে দেখতাম, এইভাবে যদি নাও। কিন্তু যদি একটা সিম্পল ভাবে, সহজ ভাবে তোমার মাইন্ডকে প্রশ্ন করো, যদি আকাশে উঠতে পারতাম, একটা ইচ্ছার কথা প্রকাশ করছে, তাহলে এটা একটা সরল বাক্য। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে চলে যাই আমরা। বাক্যস্থিত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশে, যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশ অন্য খণ্ডবাক্যের উপর গঠনগত দিক থেকে নির্ভর করে না, তাকে প্রধান খণ্ডবাক্য বলে। যেমন আমরা যদি বলি আমি অবাক হলাম তোমার কাণ্ডজ্ঞান দেখে, এখানে তোমার কাণ্ডজ্ঞান দেখে এটা প্রধান খণ্ডবাক্য, আর আমি অবাক হলাম, কেন অবাক হলাম, ওইটা হচ্ছে আশ্রিত। তারপর বাক্যস্থিত যে খণ্ডবাক্য তার অর্থ সম্পূর্ণরূপে আরেকটি প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে, তাকে আশ্রিত। এই যে অন্য একটির উপর ডিপেন্ডেন্ট, অন্য একটির উপর কি ডিপেন্ডেন্ট থাকলে সেটা কি আশ্রিত। এই ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ক্লজ, এগুলো তোমরা পড়ে আসছো না, ক্লজ যখন পড়ছো, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে হচ্ছে, আমার আইসা পরে ইংলিশ কেন সবাই জানে, যাই হোক, এগুলো বেশি দেখার দরকার নেই, এগুলো আমরা পড়ছি, ওখানে উদাহরণের সময় আমরা পড়ছি। এই যে ধরো দুই বা ততোধিক জটিল বাক্য মিলিত হয়ে, আমি বলছি 1000টা মিলিত হতে পারে, দুই বা ততোধিক লাগবে না, বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত স্বাধীন খণ্ডবাক্যগুলো এ এবং কিন্তু, অথবা, নতুবা, অথচ, কিংবা প্রভৃতি, এগুলো লিখবা। অর্থাৎ এগুলো তোমরা এবং, অথবা, নতুবা, এগুলো দেখলেই সেগুলো হচ্ছে যৌগিক বাক্য। অথচ দুই একটা ব্যতিক্রম হইতে পারে, ওই যে ওইটার মতো, যদি আকাশে উঠতে পারতাম ওরকম টাইপের, অথচ, কিংবা, তারপর হচ্ছে বরং, এগুলো দেখলে সেগুলো কি, সেগুলো হচ্ছে যৌগিক বাক্য। যাই হোক, আমি মরবো তবুও ভিক্ষা করবো না, তবুও ভিক্ষা করব না, এটাও কিন্তু একটা কি বাক্য? চুপ করে শোনো নতুবা চলে যাও, এই যে নতুবা, এটা এইভাবে মনে রাখবা যে লিসেন, লিসেন সাইলেন্টলি, লিসেন সাইলেন্টলি, ইংলিশ বাক্য হচ্ছে লিসেন সাইলেন্টলি, অর ইউ ক্যান গো, অর ইউ ক্যান গো। এই যে অরের, এখানে অরের মিনিংটাই হচ্ছে নতুবা হিসেবে বসছে, এখানে অরের মিনিংটাই হচ্ছে নতুবা, ইউ ক্যান গো, এটাই হচ্ছে নতুবা হিসেবে এখানে বসছে। বুঝতে পারছি? এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, যাই হোক, তবুও ভিক্ষা করব না, আমি মরবো তবুও ভিক্ষা করব না, এটা এটা হচ্ছে এই ধরনের, যেমন হচ্ছে আই উড রাদার ডাই, আই ডোন্ট বেগ বাট আই উড রাদার ডাই, আমি মরবো তবুও ভিক্ষা করব না। তারপর হচ্ছে যৌগিক বাক্যের গঠন প্রকৃতি, সরল বাক্য, সংযোজক, অব্যয়, যে বলছি না সংযোজক অব্যয়, এগুলো হচ্ছে সবই হচ্ছে সংযোজক অব্যয়, বা শুধু সংযোজক দিয়ে মনে রাখতে পারো, শুধু সংযোজক, এগুলো আমরা পড়ছি ওখানে, শুধু সংযোজক। আর কাইসার হামিদ ভালো ফুটবলার আর তার মা বিখ্যাত
দাবারু জটিল বাক্য, সংযোজক অব্যয়, জটিল বাক্য। যখন তোমাকে ডেকেছি তখন, এই যে যখন তখন, এই যখন তখন দিয়ে বুঝলা যেটা একটা যৌগিক জটিল বাক্য। তারপর হচ্ছে কিন্তু যখন এলে তখন সব শেষ। এই দেখো একের এই যে এইটা কিন্তু একটা জটিল বাক্য, এই যে এটুকু এখান থেকে এটুকু একটা জটিল বাক্য। যেমন এই যে যখন এলে, যখন তুমি এলে তখন সব শেষ, এই যখন তখন দিয়ে একটা জটিল বাক্য। এই যে এলে, যখন তুমি এলে, এটা একটা সমাপিকা ক্রিয়া। শেষ, সব শেষ, সব হয় শেষ, এটাও কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। এই যে একের অধিক সমাপিকা ক্রিয়া মিলে এবং এই যখন তখন দিয়ে এটা হয়েছে একটা জটিল বাক্য। আবার এই যে যখন তোমাকে ডেকেছি, একটা সমাপিকা ক্রিয়া ডেকেছি, তখন তুমি আসনি, তুমি আসনি, এটাও একটা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এখানে সমাপিকা ক্রিয়া আছে একটা, দুইটা, তিনটা এবং চারটা। চারটা সমাপিকা ক্রিয়া আছে। চারটা সমাপিকা দিয়ে দুইটা দুইটা দিয়ে হয়েছে জটিল, দুইটা দিয়ে হয়েছে জটিল, এবং মাঝখানে শুধু কিন্তুটার কারণে এটা হয়েছে যৌগিক বা একের অধিক জটিল বাক্য মিলিত হয়ে হয়েছে হচ্ছে যৌগিক বাক্য। বুঝাইতে পারছি? আচ্ছা, একজনে বলতেছে সবগুলাই যাইতেছে। আচ্ছা, সব গুলানের কি আছে? আমি তো বুঝলাম না ভাই। আমি বলছি যে সরল বাক্য একের অধিক, এই জিনিসটা মনে রাখবা। এখন তোমাদের আরো দেই। এক এক থাকলে সেটা হচ্ছে সরল। এক প্লাস থাকলে সেটা সরলও হতে, জটিলও হতে পারে, জটিলও হতে পারে, আবার যৌগিকও হতে পারে, যৌগিকও হতে পারে। এখন কথা হচ্ছে জটিল হবে কখন? জটিল হবে তখন যখন সেটা দ্বারা হচ্ছে শর্ত বুঝাবে, শর্ত, নিয়ম, তারপর হচ্ছে তোমার কি বলে, কনফ্লিক্ট। আরেকটা মনে রাখার জন্য বলছিলাম কিশোর বয়স, ওকে, যেটা কিশোর বয়সের মতো পেঁচানো, বা মানুষ যে কিশোর বয়সে ভুল করে না, সেরকম কিশোর বয়স। আর যৌগিকটা কি? যৌগিকটা হচ্ছে দুই সাইডে সমান, মানে দুই উভয়কে সমান অধিকার দেয়। বা এটাকে এইভাবে মনে রাখতে পারি, ও থাকে, এবং থাকে, এই অব্যয়গুলো থাকে, আর থাকে, তারপর হচ্ছে নতুবা থাকে, কিন্তু থাকে, এগুলো দ্বারা। আর এখানে থাকে হচ্ছে যদি থাকে, সেহেতু থাকে, তাহলে থাকে, এই ধরনের থাকে, তাহলে হচ্ছে সেগুলো কি? জটিল বাক্য। এই যে যে একের অধিক সমাপিকা, এক এক সমান সরল, এক প্লাস, এক প্লাস মানে কি? আমি যদি 1050টা সরল বাক্য মিলিত হয়, 1050 একটা সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, রাইট? এখন ধরো 1000টা সমাপিকা ক্রিয়া দিয়া কি একটা সরল বাক্য হবে? না। কারণ কি? একটা সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া। তার মানে কি 1000 সমাপিকা ক্রিয়া যে বাক্যে আছে, সেই বাক্যটা হচ্ছে একটা যৌগিক বাক্য অথবা একটা জটিল বাক্য। এখন কথা হচ্ছে সেটা জটিল হিসাব করব কিভাবে আর যৌগিক হিসাব করব কিভাবে? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে বুঝবো যৌগিক, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলে বুঝবো হচ্ছে জটিল। এখন যদি সেই ওয়ার্ড গুলো না থাকে তখন কিভাবে বুঝবো? তখন বুঝবো হচ্ছে আমরা সেগুলোকে হচ্ছে সেগুলোর মানে কি অর্থ মিন করছে সেইগুলোর দিকে যাবো, যে কি বোঝাচ্ছে আসলে, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, শর্ত এগুলো বোঝাচ্ছে, নাকি উভয় সাইডে সমান, উভয়কে সমান গুরুত্ব, নাকি একটা সাধারণ দুইটা জিনিস কিভাবে ঘটে সেটা বোঝাচ্ছে, তাহলে হচ্ছে যৌগিক। আর যদি ওই শর্ত, দ্বন্দ্ব এগুলো বোঝায় তাহলে হচ্ছে জটিল। বুঝাতে পারছি? এক প্লাস মানে হচ্ছে 1,00,000 হইতে পারে, এক প্লাস মানে 1,00,000 লক্ষ হতে পারে। আর একটি মানে একটি, একটির কমও না, একটির বেশি না, অর্থাৎ শূন্যটি হলেও হবে না, আবার দুইটি হলেও হবে না। এটা একটিই থাকতে হবে। একটি সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, আর একটি জটিল বাক্যে একের অধিক মানে 1000টাও থাকতে পারে, একটি যৌগিক বাক্যে একের অধিক মানে 1000টাও থাকতে পারে। বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর তোমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তোমাদের এখানে বাক্য রূপান্তর আসবে না বললেই চলে। মানে 99%, 99% সম্ভাবনাই হচ্ছে তোমাদের বাক্য বাক্য রূপান্তর, অর্থাৎ অ্যাডমিশনে বাক্য রূপান্তর আসে না। অর্থাৎ 99%, 100টা প্রশ্নের মধ্যে ধরো একটা ভার্সিটিতে ধরো তোমার বাক্য প্রোগ্রাম থেকে 2টা প্রশ্ন আসলো। বাংলার 20টার মধ্যে 20টা নির্বাচনী প্রশ্ন, বা 30টার মধ্যে 20টা 2টা আসলো বা একটা আসলো। কিন্তু ওই ধরো 100 বছরে একটা আসতে পারে বাক্য রূপান্তর, বা 10 বছরে একটা আসতে পারে, যাই হোক 99% এ বাক্য রূপান্তর আসে না। আর বাক্য রূপান্তর আসলেও সেটা তোমরা ইন্টারমিডিয়েট দেখছোই। আর বাক্য রূপান্তর আমরা তো ইন্টারমিডিয়েট পড়তেছি না, এটা হচ্ছে অ্যাডমিশন, যে আমরা কোন বাক্য কিভাবে চিনবো, সোজা 45 সেকেন্ড। আর বাক্য রূপান্তরটা একটু ধরো এটাও সহজ, যে তুমি এই যে এখানে ধরো অর্থের পরিবর্তন করা যাবে না, একটা বাক্য অর্থের পরিবর্তন করা যাবে না কি? ধরুন আমি ভাত, আমি
টাকা চুরি করিনি, এটা কি? আমি টাকা চুরি করিনি, আমি চোর না নাকি? তার মানে কি আমি সৎ। এই যে অর্থের পরিবর্তন হয় নাই কিন্তু হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন হইছে। ওয়ার্ডের পরিবর্তন হয়, ওয়ার্ড পরিবর্তন হয় কিন্তু ওয়ার্ড পরিবর্তন কিন্তু অর্থ পরিবর্তন হয় না। অর্থ চেঞ্জ হয় না। অর্থ চেঞ্জ বা অর্থ চেঞ্জ হয় না। এটাই হচ্ছে বাক্য রূপান্তর। অর্থাৎ তুমি ওয়ার্ড পরিবর্তন করতে পারবা। যেমন কি ধরো আমি একটা বাক্য রূপান্তরের কোনো লিমিটেশন নাই। অর্থাৎ তোমরা অনেক সময় দেখবা যে বাক্য রূপান্তরে ৫ মার্ক পাবা। যে টিচাররা ভালো বোঝে। কিভাবে? আমি একটু তোমাদের বোঝাই। ধরো আমি যদি একটা বাক্য এইভাবে লিখি, আমি খাবার খাবো, না হলে অসুস্থ হব। না হলে অসুস্থ হব। না হলে অসুস্থ। আমি খাবার খাবো, না হলে অসুস্থ হব। মানে কি? না হলে মানে কি? অর আই উইল ইট ফুড, অর আই উইল কি? আই উইল বি সিক। আমি অসুস্থ হব। সুতরাং এই যে না হলে এই বাক্যটা কি বাক্য? আগে প্রশ্ন করি তোমাদের এই বাক্যটা কি বাক্য বলো। উত্তর দাও তাড়াতাড়ি। এই বাক্যটা কি বাক্য? তাড়াতাড়ি উত্তর দাও। উত্তর দাও তাড়াতাড়ি কুইক। পানি খেয়ে নেই। আচ্ছা যৌগিক বাক্য ওকে ফাইন হয়েছে তোমাদের একটা যৌগিক বাক্য হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই বাক্যটা যদি জটিল করি, এই বাক্যটা যদি জটিল করি আমি লিখতে পারি না যদি আমি খাবার না খাই। যদি আমি খাবার ধরো আমি একটুই করি। ওকে রূপান্তরটা দেখো। যদি আমি খাবার না খাই তবে এই যদি তবে এই যদি তবে দেখে বুঝতে পারছো এটা জটিল। তবে অসুস্থ তবে আমি অসুস্থ হবো বা তবে এই আমিটা উজ্জ্বল রাখলে হয় কারণ আগের বাক্যে আছে। এখানে আমি দিয়েও দিতে পারো। তবে অসুস্থ যদি আমি খাবার না খাই তবে অসুস্থ হব। এটা কি জটিল বাক্য। এখন এই যে আমি রূপান্তর করলাম এটা কিন্তু ঠিক। এই রূপান্তরটা কিন্তু ঠিক। কিন্তু অন্য কেউ যদি লেখে এইভাবে লেখে যদি না, এই নাটাকে যদি আগে নিয়ে আসে যদি না আমি খাবার খাই তবে আমি অসুস্থ হব। এই যে নাটাকে আগে নিয়ে আসার ফলেও কিন্তু বাক্য রূপান্তরটা হয়েছে। অর্থাৎ ওয়ার্ডের পরিবর্তন করছে ঠিকই কিন্তু ওর অর্থটা ঠিক রয়েছে এবং ওর সমাপিকা ক্রিয়া এই অসুস্থ হব দুইটা সমাপিকা ক্রিয়া একের অধিক সমাপিকা ক্রিয়া সেটাও ঠিক রয়েছে। অর্থাৎ শুধুমাত্র ক্রিয়াটা ঠিক রেখে এবং ওয়ার্ড যে কোনো ভাবে চেঞ্জ করেও তুমি বাক্য রূপান্তর করতে পারবে। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে একটি ধরো আমাদের এই যে কি করছে পরীক্ষায় তোমরা ইন্টারমিডিয়েট দেখছো যে একটি জটিল বাক্য থেকে তোমরা বইতে দেখছো হয়তো হাইয়েস্ট একটাই যৌগিক রূপান্তর বা হচ্ছে দুইটা দেখছো। কিন্তু কথা হচ্ছে একটা জটিল বাক্যকে তুমি ২০ রকম ভাবেও হচ্ছে যৌগিক লেখা যায়। একটা সরল বাক্যকে তুমি ২০ রকম ভাবেও জটিল লেখা যায়। একটা যৌগিক বাক্যকেও তুমি ২০ রকম ভাবেও জটিল লিখতে পারবা। কিন্তু কথা হচ্ছে মেন দুইটা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে অর্থ চেঞ্জ হওয়া যাবে না আর ২ নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়ার পরিবর্তন হওয়া যাবে না। এই দুইটা যদি ঠিক রেখে তুমি ওয়ার্ড যেইভাবে চেঞ্জ করো না কেন ইন এনি ওয়ে তুমি যেইভাবে চেঞ্জ করো না কেন কোনো সমস্যা নাই সেটা বাক্য রূপান্তর হয়ে যাবে। আর এটা এইটুকু বলতাম না শুধু বলে দিলাম যে তোমাদের বাক্য রূপান্তর যদি এসে পড়ে তাহলে তুমি যেইভাবে চেঞ্জ করো শুধু মনে রাখবা যে আমার অর্থটা যাতে পরিবর্তন না হয়। আমি সরল থেকে জটিল করতে বলছি আমাকে প্রশ্নে আমি শুধু এটুকু এনশিওর করছি যে আমার অর্থটা পরিবর্তন হয় নাই। আরেকটা জিনিস এনশিওর করছি সেটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়াটা আমি পরিবর্তন করিনি। এই দুটো এনশিওর করা মানেই আমার বাক্য রূপান্তরটা ঠিক রয়েছে। কিন্তু সমাপিকা ক্রিয়া সেখানে পরিবর্তন হবে যখন আমি যৌগিক থেকে সরলে যাব। কারণ সরলে তো ধরো একটা যৌগিক বাক্যে তো একের অধিক মানে দুইটা কমপক্ষে দুইটা সেখানে সরল মানে সমাপিকা ক্রিয়া আছে। সুতরাং আমি যৌগিক থেকে যখন সরলে যাব তখন সেখানে অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া নিয়ে আমাকে যাইতে হবে। যেমন এই বাক্যটাই ধরো আমি খাবার খাবো না হলে অসুস্থ হব। এই যে হব এবং খাবো। ওকে এখানে দেখো আমি খাবার খাবো না হলে অসুস্থ হব। এই যে হব এবং হচ্ছে খাবো এই দুইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটা একটা যৌগিক বাক্য। এখান থেকে যদি আমি সরলে যাই আমার একটি
একটি এই যে ২ টা সমাপিকা ক্রিয়া আছে, এখান থেকে আমার একটি এই বাক্যর এই শব্দগুলো আমি যেভাবে ইচ্ছা সেভাবে পরিবর্তন করতে পারি। ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে ২ টি সমাপিকা ক্রিয়া আছে, এখান থেকে আমার যেকোনো একটি সমাপিকা মানে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে যেতে হবে। কারণ আমি একটা সরল বাক্যে একটির বেশিও সমাপিকা ক্রিয়া বসাতে পারব না, আবার একটির কমও বসাতে পারব না। কিন্তু জটিল যৌগিকে ওই সমাপিকা ক্রিয়ার বেশি কম ওইটা ডিফারেন্টিয়েট করে না। খালি শুধুমাত্র খাবোকে খাবে না লিখলেই হয়। আর এই যে আমি লিখলাম, এখান থেকে আমাকে একটি সমাপিকা ক্রিয়া নিয়ে যেতে হবে। সুতরাং আমি এভাবে লিখবো, জ এই যে সরল বাক্য এভাবে হবে, খাবার না খেলে, খাবোটাকে আমি হয়ে যাবে সরল বাক্য হচ্ছে খেলে। এইটাকে আমি কি বানিয়ে দিলাম? অসমাপিকা বানিয়ে দিলাম। খাবো থেকে খেলে বানিয়ে দিলাম। আমি খাবার না খেলে অসুস্থ হব। এই হবটা ঠিক থাকলো। শুধু এটা বানিয়ে দিলাম হচ্ছে কি অসমাপিকা। এই খাবোটাকে বানিয়ে দিলাম অসমাপিকা, তাতেই হয়ে গেল সরল বাক্য। কারণ তখন শুধু এই হব একটাই সমাপিকা ক্রিয়া আছে। সুতরাং কি? সুতরাং সমাপিকা ক্রিয়ার বেশি পরিবর্তন হবে না। যদি আমরা বাক্য রূপান্তর করতে যাই, পরিবর্তন হবে শুধু ওয়ার্ড গুলার, কিন্তু অর্থ ঠিক থাকবে। শুধুমাত্র যখন আমি জটিল বা যৌগিক থেকে সরলে যাব, সেখানে শুধু আমার সমাপিকা ক্রিয়া একের অধিক থাকলে সেই সমাপিকা ক্রিয়াটাকে আমার হচ্ছে অসমাপিকা বানাতে হবে। বুঝাইতে পারছি? ওকে, ফাইন। ওয়েট। এইগুলো আপনারা দেখে নিবেন। নিত্য সম্বন্ধীয় হচ্ছে অব্যয়। এই অব্যয়গুলো থাকলে হচ্ছে তোমার বটে কিন্তু নয়, যে তেমন এগুলো থাকলে হচ্ছে সেগুলো হচ্ছে কি বলে? সেগুলো হচ্ছে তোমার এই সর্বনাম, সাপেক্ষ সর্বনাম এগুলো থাকলে জটিল বাক্য হয়। এই অব্যয়গুলো দেখে নিবেন। এগুলো স্লাইডে আপনারা পিডিএফ দিয়ে দিব আমি, সেখানে দেখে নিবেন। এগুলো হচ্ছে মুখস্থ, ডাজন্ট। এগুলো বোঝানোর কিচ্ছু নাই। ওকে? এই যে এগুলো রূপান্তর, রূপান্তর এগুলো আমাদের লাগবে না। তারপর আমরা ধারণা নিচ্ছি। সুতরাং এই ছিল আমাদের হচ্ছে পুরো পড়া বাক্য রূপান্তরের। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে অনেক সমস্যা হইছে। আমার কোনো ফল্ট ছিল না। আইসা দেখি ক্যামেরায় চার্জ নাই, ইসে চার্জ নাই, মাউথে চার্জ নাই। সেগুলো চার্জ করা লাগছে। আপনাদের সাথে ক্লাস করা লাগছে। তারপর আমার ৭ঃ০০ থেকে ১০ঃ০০ বেজে গেল। যাই হোক, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে শেষ হয়ে গেল বাক্য প্রকরণ।